আচ্ছা, আজকে দেখ যে আমরা আচ্ছা তোরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা অর্গানিক তো বেশ কিছুটা পড়েছি, ইনঅর্গানিক কেমিস্ট্রি একদমই পড়া হয়নি, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক কোশ্চেন আসছে, অনেকটা ইনফরমেটিভ, বেশ কিছু বিষয় এক্সট্রা জানতে হবে। আমরা যতটা পড়ি তার চাইতে এখানে অনেক বেশি আছে সিলেবাসে। তো সেগুলো আমি ইনফরমেশানগুলো সব দিয়ে দেবো, থরো পড়বি। কোশ্চেন আমি তোকে দেখাচ্ছি কীরকম ধরনের কোশ্চেন দেয় নিট বা জয়েন্টে, ইজিলি সলভ করতে পারবি। কিন্তু কন্টেন্টটা খুব জরুরি, যে এতখানি পর্যন্ত পড়তেই হবে তোকে। তার কারণটা হচ্ছে যে এটা খুব সিম্পল ব্যাপার, যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা অনেকটা মেমোরাইজেশনের জিনিস, কিন্তু তা সত্ত্বেও আমাদের ইনফরমেশান কিন্তু একটু বেশি দরকার। আমি সেগুলো কিছু কিছু জিনিস বোঝারও আছে, আমি বুঝিয়ে দেব। তো আমরা স্টার্ট করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এস ব্লক এলিমেন্টস, যেটা খুবই দরকারি, এস ব্লক এলিমেন্টস, এবং তার লেকচার নাম্বার 1। মানে আমরা আজকে এস ব্লক এলিমেন্টসের যে দুটো গ্রুপ আছে, এস ব্লক এলিমেন্টস জেনারেলি কাদেরকে আমরা বলছি না, একদম পিরিয়ড টেবিলের এই লেফটে 1 নম্বর এবং 2 নম্বর যে গ্রুপটা দেখতে পাচ্ছিস, এরা হচ্ছে এস ব্লক। তো এস ব্লক মানে এদের বাইরের সেলে NS1 to 2 ফিল আপ হয়েছে, হয় একটা ইলেকট্রন ফিল আপ হয়েছে, না হয়। তো এদের এস ব্লকের মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, নতুন করে আর কিছু বলার দরকার নেই। একটা হচ্ছে কি না অ্যালকালি মেটাল, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে কি অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালি মেটাল যেগুলো, সেগুলো হচ্ছে একদম গ্রুপ নাম্বার 1, যেটা NS1, যাদের বাইরের সেলে, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর কথা বলছি। আর অ্যালকালাইন আর্থ মেটাল, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। হ্যাঁ, তো NS2 তাদের সকলের একটা নিকাল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে অ্যালকালি মেটাল, এদের ডিটেল কেমিস্ট্রিটা আমরা পড়ব, যা কিছু আছে টোটাল। এবং আমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি মেনশন করা রয়েছে, নিটের সিলেবাসে, ইভিন জয়েন্টেরও সিলেবাসে, যে সোডিয়াম আর পটাশিয়াম এদের কম্পাউন্ড, সোডিয়াম আর পটাশিয়ামের কম্পাউন্ড, এবং জেনারেল গ্রুপ কম্প্যারিজন, মানে জেনারেলি যে সমস্ত প্রপার্টি আছে সেগুলো পড়তে হবে। তো আমরা সেই জন্য অ্যালকালি মেটালসটা আমরা এই পার্টটা আজকে পড়তে শুরু করছি। তো দেখ, অ্যালকালি মেটালস, তাদের প্রথম যে এলিমেন্টগুলো রয়েছে খুব ইনফরমেটিভ, সেই জন্য আমি ইনফরমেশান ওরিয়েন্টেডই প্রেজেন্টেশন আছে, লাগবে কাজে যেগুলো, সেগুলো দিয়েই আর কি, কথাগুলো দিয়েই তৈরি করা রয়েছে। তো কারা আছে এখানে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশান এখানে বেরিয়ে এলো সেটা হচ্ছে যে ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ। মাত্র 21 মিনিটের মধ্যে তুমি যা রাখবে তার হাফ হয়ে যাবে। তুমি যদি 1 গ্রাম ফ্রান্সিয়াম যদি রাখো, তাহলে উইদিন 21 মিনিট সেটা কিন্তু হাফ গ্রাম ফ্রান্সিয়ামে কনভার্টেড হবে। দ্যাটস ইট। তার মানে খুবই আনস্টেবল, ফ্রান্সিয়ামের নিউক্লিয়াসটা খুবই আনস্টেবল। এই গ্রুপের যে এলিমেন্টগুলো আছে তাদেরকে আর নতুন করে বলবো না, সেটা হচ্ছে যে এদেরকে অ্যালকালি মেটালসই বলা হয়। কেন বলা হয়, কেন বলা হয় অ্যালকালি মেটালস? না, পরের স্টেপে, পরের পয়েন্টে আমি সেটা উল্লেখ করেছি, যে এরা জলের সাথে রিয়াকশান করে যে হাইড্রক্সাইড তৈরি করে, সেই হাইড্রক্সাইডটা কিন্তু কি অ্যালকালাইন। আজকে সোডিয়াম যদি জলের সাথে রিয়াকশান করে, তাহলে সেখান থেকে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। এই হাইড্রক্সাইডটা কি অ্যালকালাইন। এবং শুধু সোডিয়াম বলে নয়, এখানে যতগুলো তুই এলিমেন্ট দেখতে পাচ্ছিস, সব এলিমেন্টগুলোকেই কিন্তু জলের সাথে রিয়াকশান করালে তারা যে হাইড্রক্সাইড ফর্ম করে, সেই হাইড্রক্সাইডগুলো কি না, তারা কিন্তু অ্যালকালাইন। সেই জন্যে এদেরকে নাম দেওয়া হয়েছে অ্যালকালি মেটাল।
বিকজ দে ডিজলভ ইন ওয়াটার উইথ দ্য ফর্মেশন অফ অ্যালকালি। এদের সকলেরই ইলেকট্রনিক কনফিগারেশন NS1, মানে আমি যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম বলি, তাহলে লিথিয়ামে কিন্তু 2S1। এবার 2S1 থেকে কি ইনফরমেশন পাচ্ছিস? এই 2টা হচ্ছে কি না, 2টা হচ্ছে পিরিয়ড, 2টা হচ্ছে পিরিয়ড, আর 1টা হচ্ছে কি গ্রুপ। মানে 2 নম্বর পিরিয়ডের ফার্স্ট গ্রুপের যে এলিমেন্ট সেটা হচ্ছে লিথিয়াম, ওখান থেকে পিরিয়ড পেলি, ওখান থেকে গ্রুপ পেলি। ঠিক একই রকম ভাবে সোডিয়াম তুই যাবি 3S1, মানে 3 নম্বর পিরিয়ড, 1 নম্বর গ্রুপ, 4S1, এরকম করে 5S1, 6S1, 7S1। তো ইলেকট্রনিক কনফিগারেশন আস্তে করে আমরা উপর থেকে নিচে ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের মেমারির মধ্যে চলে আসবে, কারণ রিয়াকশন এইসবগুলো পড়তে গেলে কিন্তু আমাদের এগুলো লাগবে কাজ। তো তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। কে রেডিও অ্যাক্টিভ? একমাত্র রেডিও অ্যাক্টিভ হচ্ছে কে? ফ্রান্সিয়াম। এবং 21 মিনিট, দ্যাট অলসো বি রিমেম্বার্ড, 21 মিনিট, এটাও কিন্তু মনে রাখতে হবে। এমন কোশ্চেন আমি দেখেছি যে দিয়েছে যে আমার কাছে 1/4 হয়ে যাবে কত মিনিটের মধ্যে, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কোশ্চেন দিয়েছে। তাহলে 21 মিনিটের মধ্যে যদি হাফ হয়ে যায়, তাহলে আরো 21 মিনিটের মধ্যে 1/4 হয়ে যাবে, সামথিং লাইক দিস। তো সেটা 21 মিনিট, কিন্তু ইনফরমেশনটা জরুরি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এদের রেডিয়াস, এদের অ্যাটমিক রেডিয়াস, তো ভালো করে পড়ছি আমরা, সবকিছু ভালো করে বোঝার চেষ্টা করছি। তো অ্যাটমিক রেডিয়াস অ্যালকালি মেটালসদের নতুন কিছু ব্যাপার নয়, একেবারে সিম্পলেস্ট ব্যাপার, যে অ্যাজ উই মুভ ডাউন দ্য গ্রুপ, উপর থেকে আমরা যত নিচে নামি, জেনারেল যে প্রপার্টিটা, জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে কি হয় না, সেটা ইনক্রিজ করতে থাকে সাইজ। তো আজকে যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে তাদের একটা কি আমরা বলবো, রেগুলার ইনক্রিজ অ্যাজ উই মুভ ডাউন দ্য গ্রুপ অর ফ্রম টপ টু বটম। উপর থেকে নিচে গেলে কিন্তু অ্যাটমিক রেডিয়াস তারা কিন্তু ইনক্রিজ করে। এই পার্টিকুলার গ্রুপে কোনো রকমের কোনো এক্সেপশন নেই। কিন্তু একটা জিনিস তোকে মনে রাখতে হবে, একটা জিনিস কেয়ারফুলি মনে রাখতে হবে, সেটা কি? দিস ইজ ইম্পর্টেন্ট। আমি যে কথাটা এখন বলছি, দেখ, আমি তোকে একটা জিনিস বলছি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত না 3, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11, এই অ্যাটমিক নাম্বারের চেঞ্জটা কত 8। কিন্তু পটাশিয়ামে যখন যাচ্ছিস, পটাশিয়াম কত না, পটাশিয়াম হচ্ছে 19, এটা কত না 11 থেকে 19, এখানে 8 এর চেঞ্জ। এবারে পটাশিয়ামের পরে তুই যখন যাচ্ছিস তখন কি, রুবিডিয়াম, রুবিডিয়ামে কিন্তু তুই যদি দেখিস তাহলে কিন্তু এখানে 33, মানে এখানে 18 37, রুবিডিয়ামে 37, এখানে 18 এর চেঞ্জ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই পটাশিয়ামের যদি তুই ইলেকট্রনিক কনফিগারেশন দেখিস, তাহলে তুই দেখতে পাবি যে 4s1, কিন্তু তার 3d তে 0, তার 3d অরবিটাল আছে, কিন্তু 3d অরবিটালে কোনো ইলেকট্রন নেই। এই 3d অরবিটালে ইলেকট্রন না থাকাটা কি হয় না, অনেক সময় অন্য ইলেকট্রনগুলো এই 3d অরবিটালে ডিলোকালাইজড হয়ে যেতে পারে। ইলেকট্রন কখনো একটা পার্টিকুলার জায়গায় থাকে না, ইলেকট্রন অনেক সময়তেই অনেক জায়গা জুড়ে থাকে। তো 3d অরবিটাল রয়েছে কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নেই। দেখা যায় যে পটাশিয়ামের কিন্তু একটু ডিফিউজ ইলেকট্রন ক্লাউড হয়, মানে সোডিয়াম থেকে পটাশিয়ামের যে সাইজটা যেটা বাড়ছে,
যেটা ইনক্রিজ করছে সেটা কিন্তু একটু বেশি ইনক্রিজ করছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ আনফিল্ড ডি অরবিটাল। তুই বলবি পরের দিকেরও তো ডি অরবিটাল তারা ফিল আপ হয় না, কিন্তু পটাশিয়ামেরও ডি অরবিটাল ফিল আপ না হওয়া আর রুবিডিয়ামের ডি অরবিটাল ফিল আপ না হওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্সটা বেশি হচ্ছে না। কিন্তু সোডিয়ামের তো ডি অরবিটাল নেই, পটাশিয়ামের ডি অরবিটাল আছে কিন্তু তাতে ইলেকট্রন নেই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য চেঞ্জ অফ সাইজ, হ্যাঁ সাইজ উপর থেকে নিচে বাড়ছে, বাট ডিফারেন্স অফ সাইজ, সাইজের যে ডিফারেন্সটা যেটা, সেটা কিন্তু সোডিয়াম থেকে পটাশিয়ামের এই ইনক্রিজটা কিন্তু একটা রিমার্কেবল ইনক্রিজ। ইজ ইট ক্লিয়ার? এই ব্যাপারটা পরিষ্কার যে সোডিয়াম থেকে পটাশিয়ামের সাইজ ইনক্রিজটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আরো অন্য প্রপার্টিতে এফেক্ট করবে, আমরা আস্তে আস্তে দেখব। এছাড়া আয়নিক রেডিয়াসের ব্যাপারটা আমরা বলতে পারি সিম্পল ব্যাপার যে এরা সবাই কিন্তু একটা করে ইলেকট্রন ছেড়ে দেবে, এবং একটা করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে তাদের যে সাইজটা নিশ্চয়ই স্মলার হবে, যে কোনো সোডিয়ামের চাইতে সোডিয়াম প্লাস স্মলার হবে, কারণ প্রোটন নাম্বার বেশি থাকছে উইথ রেসপেক্ট টু ইলেকট্রন নাম্বার, এবং টানবে, এবং মুভিং ডাউন দ্য গ্রুপ অ্যাজ ইউজুয়াল সেটাও যেরকম বাড়ছিল সেরকমই বাড়বে। প্যারেন্ট অ্যাটম যেরকম হবে তার রেসপেক্টে ক্যাটায়নটা ছোট হবে, আর উপর থেকে নিচে যেরকম বাড়ছিল সেরকমই বাড়বে। ব্যাস এটুকু বললেই এই স্লাইডটা হয়ে গেল। নেক্সট, ডেনসিটি। আমি তোকে আগেই বলেছি যে পটাশিয়ামের সাইজটা কিন্তু একটু এক্সেপশনালি বাড়ে, এই কথা আমরা বুঝেছি। কেন বাড়ে? ডি অরবিটালের পার্টিসিপেশন অলরেডি বুঝেছি। তো দেখ, উপর থেকে নিচে যখন ডেনসিটির ব্যাপারটা কিন্তু আমরা জেনারেলি ভালোভাবে ডিসকাস করি না, পড়ি না ভালো করে। বোর্ডসের যখন ক্লাস হয় তাতে আমরা পড়ি না, আমরা উপর উপর মেরে বেরিয়ে যাই, কারণ ডেনসিটিতে অনেক জটিলতা আছে। কি জটিলতা আছে কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ডেনসিটি হচ্ছে কি না, মাস পার ইউনিট ভলিউম। তো মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করলে হয় ডেনসিটি। এবারে তুই যখন উপর থেকে নিচে নামবি তখন অ্যাটমের মাস কি হবে? অ্যাটমের মাস কি হবে? ইনক্রিজ করবে। অ্যাটমের মাস ইনক্রিজ করবে, ডেফিনেটলি ইনক্রিজ করবে, কারণ লিথিয়াম তো হালকা, লিথিয়ামের চাইতে সোডিয়াম পটাশিয়াম মাস তো বাড়বেই। ঠিক আছে, ভলিউম দেখ, রেডিয়াস জানলেই, এরা সব স্পেরিক্যাল শেপ হয়, রেডিয়াস জানলেই তার থেকে 4/3 পাই আর কিউব করলে সেটা ভলিউম বেরোয়, এটা আমরা সবাই জানি। তাহলে উপর থেকে নিচে রেডিয়াস কি হচ্ছে? রেডিয়াস বাড়ছে, ভলিউম কি হবে? বাড়ছে। তার মানে মাসও বাড়ছে, ভলিউমও বাড়ছে। মাস বাড়লে ডেনসিটিটা বাড়ে, ভলিউম বাড়লে ডেনসিটিটা কমে, কারণ ইনভার্সলি কোরিলেটেড হয়েছে। ইজি ভাবে বোঝার চেষ্টা কর যে মাস বাড়ে তার জন্য ডেনসিটি বাড়ার কথা, ভলিউম বাড়লে ডেনসিটি কমার কথা। তাহলে ডেনসিটিটার এফেক্টটা কি হবে? দুটো অপোজিং এফেক্ট একসাথেই কাজ করছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা এখন বলছি। সেটা কি না, তুই দেখতে পাবি যে একটা এলিমেন্ট তার নিচের এলিমেন্টটা কিভাবে আসে না, পুরো এন্টায়ার পিরিয়ডটা ভর্তি হয়ে যাওয়ার পরে তারপরে আসে। লিথিয়ামের পরে সোডিয়াম কিভাবে এসছে? লিথিয়ামের পরেই সোডিয়াম নয়, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম। তাহলে অনেকগুলো এলিমেন্ট এবং অনেক প্রোটন নিউট্রন বাদে তারপরে ওই এলিমেন্টটা এসছে। এরকম যদি নিচের দিকের গ্রুপে যাস তাহলে দেখা যাবে 18টা বা 32টা এলিমেন্ট বাদে ওই এলিমেন্টটা আসছে। নিশ্চয়ই ক্লিয়ার ব্যাপারটা, কারণ পিরিয়ডে তো অনেক বেশি ধরে, তো সবটা ভরে যাওয়ার পরে তো ওর নিচে আসবে। আমি তোকে কথায় কথায় একটা জিনিসই বোঝাতে চাইছি যে মাসটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ে, কিন্তু একটা অ্যাটমের সাইজ কিরকম বাড়ে? পিকোমিটারে বাড়ে, অ্যাংস্ট্রমে বাড়ে। তাতে ভলিউমে পাই আর কিউব করলে তার ইফেক্ট আর কতটাই বা হবে, যেখানে কি না মাস, অ্যাটমিক মাস অতগুলো এলিমেন্ট বাদে অ্যাটমিক মাস তার অনেক বেশি পরিমাণে বাড়ে।
আমরা সবাই জানি যে লিথিয়ামের অ্যাটমিক মাস 6, সেখানে সোডিয়ামের 23, সেখানে পটাশিয়ামে 39। দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে মাসও বাড়ে, ভলিউম বাড়ে, বাট উইথ রেসপেক্ট টু ভলিউম মাস বেশি ইনক্রিজ করে। এটা কি বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ, অনলাইনে যারা আছিস বুঝেছিস? কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই আমাকে বলবি। তো আমরা সেই জন্য কি হবে না, ডেন্সিটি ইনক্রিজ করবে অন গোয়িং ডাউন দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম, কারণ মাসের এফেক্টটা আমার কাছে বেশি উইথ রেসপেক্ট টু ভলিউমের এফেক্ট। তো মাসের এফেক্টটা যদি বেশি হয় তাহলে তো উপর থেকে নিচে বাড়বে, কারণ মাস তো বাড়ছে। সেকেন্ড থিং হচ্ছে যে পটাশিয়ামের ব্যাপারটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পটাশিয়ামের অ্যাবনর্মাল ইনক্রিমেন্ট অফ সাইজ হয়েছে, সাইজটা বাড়াবাড়ি রকমের বেড়েছে এবং তার জন্য ভলিউমটাও একটু বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। তো দেখা যায় যে আলটিমেটলি যদি হিসাব করি তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে লিথিয়ামের পরে কিন্তু এই কথাটা যে হাউএভার পটাশিয়াম ইজ লাইটার দ্যান কি সোডিয়াম, পটাশিয়াম কিন্তু সোডিয়ামের চাইতে লাইটার, কারণ ওর ভলিউমটা অনেকটাই বেড়ে গেছে। মাসের আমি সোডিয়ামের সাথে কম্পেয়ার করছি, সোডিয়ামের সাথে কম্পেয়ার করছি, বাড়ছে তো লিথিয়ামের চাইতে পটাশিয়ামেরও বাড়ছে, কিন্তু সোডিয়ামের যতটা মাস বেড়েছে তার তুলনায় ভলিউমে যা এফেক্ট, পটাশিয়ামের মাস বাড়ার চাইতে ভলিউমের এফেক্টটা বেশি হয়েছে, অ্যাবনর্মাল ইনক্রিমেন্ট হয়েছে। সেই কারণে আমরা পটাশিয়ামকে এখানে রাখবো এবং এই অর্ডারটা কিন্তু একদম কিপ ইন মাইন্ড, একদম মুখস্থ। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ফ্রান্সিয়ামটার যেহেতু হাফ লাইফ পিরিয়ড কম, ফ্রান্সিয়ামকে পাওয়াই গেছে, রাখা মুশকিল, তার ক্যালকুলেট করা মুশকিল, কারণ 21 মিনিটের মধ্যে সে ভেঙে যায়। তো সেই জন্যে ফ্রান্সিয়ামকে বেশিরভাগ জায়গাতেই আমরা রাখি না। তো আমরা এই লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে, এই অর্ডারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কমন কোশ্চেন, ভেরি ভেরি কমন কোশ্চেন ডেন্সিটিটা। আগে আয়োনাইজেশন এনার্জি, মানে ইলেকট্রনকে বের করতে গেলে কতটা এনার্জি লাগে। তো সাইজ যেরকম যেরকম বাড়ছে, আয়োনাইজেশন এনার্জি সবসময় কি হয় না, সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো সাইজ উপর থেকে নিচে তো বাড়ছেই, তাহলে সাইজ যার ছোট তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। তো এখানে কিন্তু এটা রেগুলার, মানে কোনো এরকম কোনো ডিফারেন্স, মানে গন্ডগোলে কোনো জায়গা নেই। রেগুলারগুলো সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু তবুও আমাদের পড়ে রাখতে হয়, কারণ কোনো কিছু বাদ দেওয়ার কোনো জায়গা নেই। বাদ দিয়েছো কি মরেছো। তো আমরা আয়োনাইজেশন এনার্জি অ্যালকালি মেটালসদের বুঝলাম, কিন্তু অন্য সব গ্রুপের এলিমেন্টের এদের নিজেদের মধ্যে উপর থেকে নিচে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ইফ উই কম্পেয়ার উইথ দ্য আদার গ্রুপ অফ এলিমেন্টস, অন্য গ্রুপ অফ এলিমেন্টসের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এদের আয়োনাইজেশন পোটেনশিয়ালটা কি হয়, লো হয়। কারণ এরা পিরিয়ড টেবিলের কোথায় আছে, একেবারে লেফট হ্যান্ড সাইডে রয়েছে। লেফট হ্যান্ড সাইডে সাইজ কি হয়, সাইজ এটা এরা লার্জেস্ট, এরা সব থেকে বড় হয়। লেফট হ্যান্ড সাইডে সব থেকে বড় হয়। অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট, আমরা বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত কি হয়, সাইজটা ছোট হতে থাকে, আরো বেশি বেশি ইলেকট্রন আছে। এর তো বাইরের সেলে একটাই মাত্র ইলেকট্রন রয়েছে, সাইজ বড়। ও জানে যে আমি যদি একটা ইলেকট্রন বের করে দিতে পারি তাহলে আমার কিন্তু ইনার্ট গ্যাস কনফিগারেশন ডেভেলপ করতে পারবো। আজকে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, ও যদি বের করে দেয় সোডিয়াম প্লাস হয়, তাহলে এ কার ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে,
নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। তো একদম সিম্পল ব্যাপার যে আয়নাইজেশন এনার্জির অর্ডার কিন্তু এদের এরকমটা হবে, কোনো অসুবিধা নেই, কোনো ট্রাভেল নেই। আগে চলো, ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার। দেখ যে এদের তো লো আয়নাইজেশন এনার্জি, তো লো আয়নাইজেশন এনার্জি মানে কি? দে হ্যাভ টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন। তাদের টেন্ডেন্সি হবে লো আয়নাইজেশন এনার্জি মানেই হচ্ছে মেটালস হ্যাভ স্ট্রং টেন্ডেন্সি টু লুজ দেয়ার ভ্যালেন্স ইলেকট্রন। বাড়িতে গিয়ে পড়বি, দেখবি সঙ্গে সঙ্গে বুঝে যাবি, একদম বেশি কথা লেখা নেই। তোর ঠিক পরীক্ষার জন্য যতটুকু কথা দরকার জরুরি ততটুকুই আমি লিখেছি, একদমই অতিরিক্ত কোনো কথা লিখিনি। বইয়ের মতো কোনো কথাই লেখা হয়নি, অত কিছু একেবারে প্রয়োজন নেই। ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার নিয়ে এত বড় একটা গাদা গুচ্ছের লেখার কোনো প্রয়োজন নেই, যতটা দরকার ততটা। তো এরা কিন্তু পজিটিভ আয়ন হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এবং তাহলে এরা কি হবে না, এরা কিন্তু এরা বলবো আমরা কি, হাইলি ইলেকট্রো পজিটিভ। হাইলি ইলেকট্রো পজিটিভ হবে, সব থেকে বেশি ইলেকট্রো পজিটিভ হবে এরাই। অ্যালকালি মেটালস গুলো তাদের টেন্ডেন্সি পজিটিভ যত হবে তত তারা কি হয়, যারা পজিটিভ হয় মেটালস তাদের ফ্রি ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন ছেড়ে দিতে পছন্দ করে। তো যারা বেশি ইলেকট্রো পজিটিভ হবে তারা অটোমেটিক্যালি ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি থাকবে, এবং তারা ভালো মেটালিক ক্যারেক্টার হবে। তার মানে ইলেকট্রো পজিটিভ বা মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে কি হবে, উপর থেকে নিচে আস্তে আস্তে বাড়বে। যদি আমরা এখানে লিথিয়ামটা বাদ গেছে, লিথিয়ামটা দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে উপর থেকে নিচে কি হয়ে যাবে, বাড়বে। তাহলে ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার হয়ে গেল, নো প্রবলেম অ্যাট অল। আগে চলো, কত সোজা দেখ। অক্সিডেশন স্টেট, এদের কোনো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট হয় না, অনলি ওয়ান অক্সিডেশন স্টেট। অনলি ওয়ান অক্সিডেশন স্টেট, কেবলমাত্র একটাই অক্সিডেশন স্টেট। কারণ এদের সেকেন্ড ইলেকট্রনটা বের করতে, এর কারণ কি, কজ হাই এনার্জি required to remove second। এদের যে কোনো সময় তুই যদি সেকেন্ড ইলেকট্রনটা বের করতে যাস, তোর তাহলে এনার্জি কত লাগবে, অনেক বেশি এনার্জি লাগবে। কারণ তার বাইরের সেলে একটাই মাত্র ইলেকট্রন আছে, তুই যদি বের করে দিস তাহলে তো ওটা ইনার্ট গ্যাসের স্ট্রাকচার হয়ে গেল। তারপরেও যদি তুই জোর জবরদস্তি করে আরেকটা ইলেকট্রন বের করতে চাস তাহলে কি হবে, অনেক এনার্জি লাগবে। তাহলে সে কি চাইবে, সে কি +2 হতে চাইবে না, চাইবে না। তাহলে এই কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে হাই আয়নাইজেশন এনার্জি অফ দা কি সেকেন্ড ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রনের হাই আয়নাইজেশন এনার্জি। এবার দেখ যে রিডিউসিং ক্যারেক্টার, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট। এরা সবাই কি না রিডিউসিং এজেন্ট, এরা প্রত্যেকে রিডিউসিং এজেন্ট। কেন রিডিউসিং এজেন্ট না, পিরিয়ড টেবিলের লেফটে আছে, পিরিয়ড টেবিলের লেফটে যে থাকে সে তো ইলেকট্রন সহজে বের করে দেবে। রিডাকশন মানে কি, রিডিউসিং এজেন্ট মানে কি, রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে যে মেটাল সে নিজে ইলেকট্রন ছেড়ে যখন মেটাল প্লাস হবে, তখন এই ইলেকট্রনটা কারোর সাথে গিয়ে যখন জুড়ছে তখন কি হচ্ছে, এ রিডিউস হচ্ছে। তাহলে রিডিউসিং এজেন্টটাকে, এমটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, যার নিজের অক্সিডেশন হয়। তো ইলেকট্রন যে বের করে যার থেকে বেরিয়ে যাচ্ছে ওই হবে কে, রিডিউসিং এজেন্ট। তাহলে সোডিয়াম বা পটাশিয়াম বা লিথিয়াম এরা কি হবে, রিডিউসিং এজেন্ট হবে, গুড রিডিউসিং এজেন্ট হবে, কারণ ইলেকট্রন তারা ছাড়তে ভালোবাসে। এবার প্রশ্ন হচ্ছে যে অর্ডার, এর পরের প্রশ্ন হচ্ছে অর্ডার। তুই যদি শুধু ইলেকট্রন ছেড়ে দেওয়ার রেসপেক্টে অর্ডারটা দেখিস তাহলে তুই ভুল করবি। কারণ যখন একটা এলিমেন্ট রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে
শুধু ইলেকট্রন ছেড়ে দেওয়া বা আয়নাইজেশন এনার্জি এই পার্টিকুলার এনার্জির ওপরেই বিষয়টা ডিপেন্ড করে না। The reducing property is the summation of several other factors. তার কোনোটা কোনো ক্ষেত্রে বেশি, কোনোটা কোনো ক্ষেত্রে কম, কিন্তু অ্যাড করার পরে যার সব থেকে বেশি হয় সেই অনুযায়ী কিন্তু রিডিউসিং ক্যারেক্টারিস্টিক্সটা হয়, কম বেশি সেই হিসাবেই হয়। তো আমি তোকে সেটাই বলতে চাইছি যে অন্য ফ্যাক্টরগুলো কি কি, যার জন্যে কিনা রিডাকশন পোটেনশিয়াল বলে যেটা রয়েছে, রিডাকশন পোটেনশিয়াল তোরা পড়িসনি কিন্তু রিডাকশন পোটেনশিয়াল পড়েছিস। তো রিডাকশন পোটেনশিয়াল বলে একটা ভ্যালু আছে, যার ভ্যালু বেশি নেগেটিভ হবে এই তিনটে অ্যাড করে হিট অফ ভেপোরাইজেশন, আয়নাইজেশন এনার্জি, হিট অফ হাইড্রেশন, এই তিনটেকে অ্যাড করতে হবে। তোমার শুধু দেখলে হবে যে সিজিয়ামের আয়নাস এনার্জি কম, তাহলে সিজিয়াম ভালো রিডিউসিং এজেন্ট, তা দেখলে হবে না। তোমাকে হিট অফ ভেপোরাইজেশন দেখতে হবে, তোমাকে আয়নাস এনার্জি দেখতে হবে, তোমাকে হিট অফ হাইড্রেশন দেখতে হবে, এই ফ্যাক্টরগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার পরে যার সব থেকে নেগেটিভ হবে, আমি তোকে দেখাচ্ছি যার সব থেকে নেগেটিভ, লিথিয়াম দেখ -3.05, লিথিয়াম তার স্মলার সাইজ, হিট অফ হাইড্রেশন হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু। লিথিয়ামের হিট অফ হাইড্রেশন বেশি হওয়ার জন্য হাইয়েস্ট নেগেটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল হয়েছে -3.05। তাই লিথিয়াম হচ্ছে কি স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আমরা একটা ব্যাপার মনে করতে হবে যে ইলেকট্রনটা বেরিয়ে যাওয়াটা কিরকম ভাবে হয়। আজকে দেখ যে ইলেকট্রনটা যখন বেরোবে, আমরা একটা লিখে দেখাই যে ইলেকট্রনটা যখন বেরোবে, ইলেকট্রনটা যখন ধর লিথিয়াম থেকে বেরোচ্ছে, কথার কথা যে আমি লিথিয়াম থেকে ইলেকট্রন বের করব, তো লিথিয়াম থেকে আমরা কিভাবে ইলেকট্রন বের করব? লিথিয়াম থেকে কি ইলেকট্রন ধরে টানলেই বেরোবে? না। প্রথম কথা হচ্ছে লিথিয়ামটা সলিড, তার থেকে আমার একটা এনার্জি লাগবে। লিথিয়াম গ্যাস বানাতে, গ্যাসিয়াস কন্ডিশন ছাড়া কিন্তু আমি ইলেকট্রন বের করতে পারবো না। আয়নাইজেশন এনার্জির ডেফিনেশনে বলা আছে এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম ইন ইটস গ্যাসিয়াস স্টেট। তো তুমি তো প্রথমে গ্যাস বানাতে হবে, এই গ্যাস বানাবার পরে আবার আমাকে এনার্জি দিতে হবে, দিয়ে লিথিয়াম প্লাস করতে হবে। কিন্তু আয়ন কখনো গ্যাসিয়াস স্টেটে স্টেবল নয়, আয়ন সবসময় সলিউশনে স্টেবল, আয়ন মুভ করে সলিউশনে। তো লিথিয়াম প্লাস যেটা হয়েছে সেটার সাথে কিন্তু ওয়াটার ওকে অ্যাট্রাক্ট করবে এবং লিথিয়াম প্লাস অ্যাকুয়াস হবে। তাই লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস করতে গেলে হিট অফ ভেপোরাইজেশন, আয়নাইজেশন এনার্জি, হিট অফ হাইড্রেশন, এই তিনটে ফ্যাক্টরকে অ্যাড করতে হবে। অ্যাড করে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কার ভ্যালুটা মোর নেগেটিভ আসছে, কার এনার্জি সব থেকে কম লাগছে। এনার্জি কম লাগা মানে কি, সেটা হবে ভালো। তো এখানে যখন আমরা ওই অ্যাড করতে যাচ্ছি তখন তুই দেখতে পাচ্ছিস যে লিথিয়ামের ক্ষেত্রে কি 3.05, সোডিয়ামের ক্ষেত্রে -2.71, পটাশিয়াম এগুলো মোর অর লেস কাছাকাছি। তো লিথিয়াম কিন্তু খুব ভালো রিডিউসিং এজেন্ট। তারপরে এই পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো ওই মোর অর লেস কাছাকাছি, তারপরে সোডিয়াম। কিন্তু লিথিয়াম কিন্তু এদের চাইতে অনেকটাই এগিয়ে রয়েছে এবং লিথিয়াম কিন্তু স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। আমি তোকে এই কথাটা বললাম একটাই কারণে, তুই সবসময় মনে করবি যে যখন আমরা ইলেকট্রনটা বের করছি কোনো অ্যাটম থেকে, সেটাকে বলে আয়নাইজেশন এনার্জি। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের এটাই বড় সমস্যা যে ওই এলিমেন্টটা তো গ্যাসিয়াস স্টেটে নাও থাকতে পারে, ও তো সলিড স্টেটে থাকতে পারে। তাহলে তাকে সলিড থেকে গ্যাস কে বানালো?
তার জন্য তো এনার্জি লেগেছে। তাহলে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে তো সেই এনার্জিটা অ্যাড হয়ে যাবে। তো এগুলো আমরা ধরি না, কিন্তু যখন রিয়াকশন করতে যাব তখন এটা ধরতে হবে। তো সেই হিসাবে লিথিয়াম কিন্তু স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, কারণ লিথিয়ামের ইলেকট্রনটা বের করতে বেশি এনার্জি লাগতে পারে। এক্ষুনি আমি তোকে বলবো, ইলেকট্রনটা বের করতে বেশি এনার্জি লাগতে পারে, কিন্তু লিথিয়াম জলে দিলে তার যে হাইড্রেশন, ওয়াটারকে যে অ্যাট্রাক্ট করার ক্ষমতা অনেক অনেক বেশি। সেই জন্যে লিথিয়াম আয়নটা কিন্তু খুব বেশি স্টেবল হয়। লিথিয়ামের থেকে ইলেকট্রন বের করা ডিফিকাল্ট হতে পারে, কিন্তু লিথিয়াম আয়ন তৈরি হলে সেটা স্টেবিলিটি পায় অনেক বেশি। ভবিষ্যতের ব্যাপার যে আমি যদি ইলেকট্রনটা বের করতে পারি তাহলে আমি সলিউশনে অনেক বেশি স্টেবিলিটি পাব, তাই সে ওটা করতে চায়। কেমিস্ট্রিতে এরকম সবসময় হয় যে এখন এনার্জি বেশি লাগছে কিন্তু পরে আমি স্টেবিলিটি পাবো, তাহলে এখন আমার এনার্জি প্লাস কিন্তু স্টেবিলিটি পাওয়ার সময় মাইনাস, তাহলে প্লাস মাইনাস করে আমার নেট এনার্জিটা কম লাগবে। আমার জিনিসটা, আমার খাটনিটা, আমার পড়াশোনা করতে আমার কষ্ট হচ্ছে, আমার পড়তে ভাল লাগছে না, আমার প্রবলেম হচ্ছে, আমি পড়তে চাইছি না, কিন্তু আবার মনে মনে ভাবছি যে আমি যদি পড়তে পারি, আমি যদি মেডিকেলে চান্স পাই তাহলে আমি ডাক্তার হব, অনেক পয়সা কামাবো, অনেক মোবাইল কিনবো, এগুলো ভাবে না। যাকে মানে আমরা ছোটবেলায় ভাবতাম আর কি, এরকম যে আমাদের ছোটবেলায় ভাবতাম এইভাবে যে আমি আমার যদি অনেক টাকা পয়সা হয় তাহলে আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো। তো তার একটাও আমি করি না, বরঞ্চ অন্য কিছু করি। মানে সবসময় স্টুডেন্টদের জন্যই, মানে আমার লক্ষ্যটা থাকে স্টুডেন্টদের জন্যেই। কারণ নিজে স্টুডেন্ট অবস্থায় এত ট্রাভেল গেছে, এত সমস্যা গেছে। মূল আমার সমস্যা ছিল যে আমি যখন কেমিস্ট্রি পড়তে যেতাম তখন আমার অনেক কিছু ডাউটস থাকতো, প্রচুর কিছু আমার ডাউটস, পড়লেই লাইন টু লাইন আমার ডাউটস থাকতো। এমন আমি কোনো টিচারকে পাইনি যাকেই জিজ্ঞাসা করতে যেতাম সবাই বলতো ওসব লাগবে না, ওইসব লাগবে না, এইসব কেউ পড়ে নাকি, এসব আসে না পরীক্ষায়। কিন্তু আমার কোনো সময় ভালো লাগতো না, কোনো সময় আমার মানে আমি শান্তি পেতাম না মনে মনে। আমি সেই জন্য এই বই, ওই বই, সেই বই, প্রচুর বই পড়তাম। কিন্তু দেখ, একটা স্টুডেন্ট অনেক বই পড়ে থোড়ি বুঝতে পারবে না তুই বইয়ের কোন জায়গাটায় কিভাবে পড়লে বোঝা যায়। একটা টিচার অবস্থায় আমি বুঝতে পারবো, কিন্তু একটা স্টুডেন্ট অবস্থায় কিন্তু বোঝাটা আমার পক্ষে ডিফিকাল্ট। তো আমার সবসময় সেই জন্য মনে হয় যে ইজিয়েস্ট টেকনিক বা ইজিয়েস্ট ওয়ে যদি একটা স্টুডেন্ট যদি বুঝতে পারে, সে হয়তো পরীক্ষায় লিখে আসতে পারলো না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু বুঝতে পারাটা কিন্তু একটা অন্য ফিলিংস, যে তুই যেটা পড়ছিস সেটা তুই বুঝতে পেরেছিস। এবারে তুই ভালো করে পড়াশোনা করলে তুই পরীক্ষায় লিখতে পারবি, না হলে পারবি না, সেটা তো তোর পার্ট, ওটা তো তোর পার্ট হয়ে গেল। কিন্তু আমার পার্টে যেন আমি পজিটিভ থাকি, যে জিনিসটা যাতে বোঝাতে পারি। তো এখানেও ঠিক তাই, যে রিডিউসিং ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আর আমি এই হাইড্রেশন নিয়ে আমি তোকে বলবো যে লিথিয়ামের হাইড্রেশন প্রপার্টিটা কেন এরকম হচ্ছে না হচ্ছে, সেটা নিয়ে আমি তোকে বলবো। কিন্তু দেখ, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টটা কিসের ওপর ডিপেন্ড করে? দেখ, অ্যাটম টু অ্যাটম, ধর এই একটা মেটাল, এই একটা মেটাল, এই একটা মেটাল, এই একটা মেটাল, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন সবসময় রয়েছে। এগুলোকে বলে কোহেসিভ ফোর্স, একে বলে কোহেসিভ ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং এই কোহেসিভ ফোর্স অফ অ্যাট্রাকশন আসলে একটা মেটালিক বন্ড। মেটালের মধ্যে কি ধরনের বন্ড আছে সবাই আমরা জানি, মেটালিক বন্ড থাকবে। এই মেটালিক বন্ডে কটা ইলেকট্রন পার্টিসিপেট করেছে, প্রত্যেকের কটা ইলেকট্রন পার্টিসিপেট করেছে বলো? একটা করে ইলেকট্রন পার্টিসিপেট করেছে, বিকজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তারা তো একটা করে ইলেকট্রন বাইরে থাকে। তো একটা করে ইলেকট্রন যদি পার্টিসিপেট করে, তাহলে এই যে মেটালিক বন্ডের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কিন্তু কি কম হবে। আজকে ধর আয়রন অনেক বেশি তার স্ট্রেংথ, আয়রনকে কখনো ছুরি দিয়ে কাটা যায় না, কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এসবকে ছুরি দিয়ে তুমি কাটতে পারো, অ্যালকালি মেটালকে ছুরি দিয়ে তুমি কাটতে পারো, সব জায়গায় লেখা আছে দে আর লাইটার। আয়রনে যদি তুই দেখিস বাইরের সেলে ডিতে 6টা ইলেকট্রন রয়েছে, বাইরের সেল যে ডি 6টা ইলেকট্রন আছে।
তাহলে আয়রন যখন মেটালিক বন্ড করবে সেই বন্ডটা কি হবে? ডেফিনেটলি স্ট্রং হবে। আজকে যদি তুই কিছু না অ্যালকালি মেটালের পাশেরটাই তুই যাস, অ্যালকালাইন আর্থ মেটাল, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে যা, সোডিয়াম পটাশিয়ামের সাথে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তুলনা কর, দেখ ওখানে দুটো। তুই অ্যালুমিনিয়ামে যা, তিনটে। তো ইজিয়েস্ট থিং, মেটালের যে মেল্টিং পয়েন্টের যে চেঞ্জের ব্যাপারটা কিন্তু তুই ইজিলি তুই বুঝতে পারবি যে কতগুলো ওর আনপেয়ার্ড ইলেকট্রন আছে মেটালিক বন্ড করার ক্ষেত্রে। তো অ্যালকালি মেটালদের যে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম হবে, এটা স্বাভাবিক। এবং তুই বলবি যে ঠিক আছে বুঝলাম যে অ্যালকালি মেটালে কম, কিন্তু উপর থেকে যে নিচে নামছি সকলেরই তো একটা করে ইলেকট্রন আছে, তখন কি করব সেটা বলুন। যেটা কি করব না, তুই দেখ আমি তোকে দেখাচ্ছি। উপর থেকে নিচে তুই মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট দেখ, 181, 93, 63, 39, 28.5 কমছে। তার মানে তুই দেখ যে এইটা যদি লিথিয়াম আর এটা যদি লিথিয়াম হয়, তার যদি একটা করে ইলেকট্রন থাকে, আর এটা যদি সিজিয়াম আর এটা যদি সিজিয়াম হয়, তাহলে তাদের যদি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সাইজ যদি বড় হয়ে যায় অ্যাটমের, বন্ডের স্ট্রেংথ কমে যায়। তো আজকে উপর থেকে যখন নিচে আমরা যাচ্ছি, বন্ডের স্ট্রেংথ কিন্তু ডিক্রিজ করছে, যে কারণে আস্তে আস্তে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টে কিন্তু স্টেডি একটা ডিক্রিজ হবে। যদিও সকলের মধ্যে একটা করে ইলেকট্রন রয়েছে, কিন্তু আস্তে আস্তে কমবে এবং রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসছে সিজিয়াম 28.5 দেখতেই পাচ্ছিস। তো ব্যাপারটা নিশ্চয়ই মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট এবং মেটালিক বন্ড তার স্ট্রেংথ এর সাথে ব্যাপারটা কোরিলেটেড এবং ব্যাপারটা ক্লিয়ার, এ নিয়ে কোনো প্রবলেম নেই। চলো আগে, অ্যালকালি মেটালগুলো সফট অ্যান্ড মেলিয়েবল, এটার সাথে মেটালিক বন্ডটা দায়ী। কারণ যেগুলো হার্ড হয় সেগুলোতে অনেক ইলেকট্রন যখন বন্ডে পার্টিসিপেট করে, তখন আমাকে অনেক ইলেকট্রনের বন্ডটাকে ভাঙতে হবে। আজকে ডায়মন্ডকে যদি তুই কাটতে যাস, অনেক হার্ড, সে অনেকগুলো বন্ড করে রয়েছে। গ্রাফাইট সফট, বলেছি পড়িয়েছি, লেয়ার একটা লেয়ার। তাহলে যখন কম বন্ড ভাঙতে হয় আমাকে, তখনই কিন্তু সেটা সফট হয়ে যায়। তো এটা সফট, মেলিয়েবল, they are freshly cut due to the oscillation of loosely bound electron। এই যে ইলেকট্রন তারা কিন্তু নিউক্লিয়াস দিয়ে সহজে লুজলি বাউন্ড, ছেড়ে দিতে পারে, সাইজ বড়, লুজলি বাউন্ড, যার ফলে কোনো বন্ডই কিন্তু অত বেশি স্ট্রং না, স্ট্রেংথফুল না, বন্ডটা উইক টাইপ। যার জন্য কি হবে, তাকে কাটতেও পারো, মেলিয়েবল করতে পারো, সফট করতে পারো, ইত্যাদি করতে পারো। তো প্রপার্টিগুলো ধরে ধরে আমি তোকে বলছি, দেখ। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় দেয়, আয়নিক মোবিলিটি। এর মানে কি? আয়নিক মোবিলিটি মানে হচ্ছে সলিউশনে ওই আয়নটা তার ইলেকট্রনের দিকে কতটা মুভ করে যাবে। ধর তুই লিথিয়ামকে রেখেছিস, ধর তুই এখানে একটা ক্যাথোড আছে আর অ্যানোড আছে, এবারে এরকম ধরনের তোর একটা ইলেকট্রোলিসিস করার মতো এরকম ধরনের একটা সিস্টেম করছিস। এখানে ধর লিথিয়াম আয়ন আছে সলিউশন, এটা ধর নেগেটিভ ইলেকট্রন, এটা পজিটিভ, আর ধর অন্য কিছু আছে, পটাশিয়াম আয়ন আছে। তো এদেরকে যদি এখানে ইলেকট্রিসিটি অন করে দিই, তাহলে কি হবে, এরা পজিটিভ, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, এটা ক্যাথোড। মোবিলিটি মানে কার ভেলোসিটি সলিউশনের মধ্যে বেশি, কে কার ভেলোসিটি, কে কত তাড়াতাড়ি পৌঁছবে। তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে, তার সাইজের উপর। তার গ্যাসিয়াস স্টেটে সাইজ নয়, সলিউশনে তার সাইজ। কারণ সলিউশনে ওয়াটার তার চারিধারে ঘিরে থাকে। তো নর্মাল ব্যাপার কি না, ধর এটা সিজিয়াম, সিজিয়ামের সাইজটা বড়,
তো ওয়াটার যখন তাকে ঘিরে থাকবে, তাকে কিন্তু বেশি ওয়াটার ঘিরে থাকবে না। কিন্তু লিথিয়ামের সাইজটা ছোট, তাকে যখন ওয়াটার ঘিরে থাকবে তখন কিন্তু কি, এটা হচ্ছে সিজিয়াম অ্যাকুয়াস, ভালো করে দেখে নিন, এটা হচ্ছে কি লিথিয়াম অ্যাকুয়াস। তো দেখ সিজিয়ামের সাইজটা বড়, কিন্তু ওয়াটার অ্যাট্রাক্ট করার পরে তার সাইজটা ছোট। লিথিয়ামের সাইজটা ছোট, কিন্তু ওয়াটার যখন তাকে অ্যাট্রাক্ট করলো তার সাইজটা বড়। তুই বলবি কেন ওয়াটার অ্যাট্রাক্ট করলে এখানে ওয়াটার বেশি অ্যাট্রাক্ট করছে, কেন এখানে ওয়াটার কম? আরে বাবা, সাইজটা যখন ছোট, তার এই ছোট সাইজের মধ্যে পজিটিভ একটা রয়েছে। তো পজিটিভের ডেনসিটি অনেক বেশি, অল্প জায়গার মধ্যে একটা পজিটিভ। তো ওয়াটারের যে অক্সিজেন গুলো নেগেটিভ পোর্শন আছে তারা অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে। কিন্তু এখানে সিজিয়ামের একটা পজিটিভ, সেটা তো অনেক বড় জায়গা জুড়ে রয়েছে না, তাই অ্যাট্রাক্টিভ ফোর্সটা ওখানে কমে যাবে ওয়াটারের উপরে। এবং অ্যাট্রাক্টিভ ফোর্সটা যখন কমে যাবে তখন কি হবে, অত বেশি ওয়াটার চারিধারে অ্যাট্রাক্ট করবে না। তো যে কারণে বলা হচ্ছে যে সাইজ অফ হাইড্রেটেড আয়ন, দেখ হাইড্রেটেড আয়নের সাইজ লিথিয়ামের সব থেকে বেশি, সোডিয়ামের তারপরে, পটাশিয়ামের তারপরে রুবিডিয়াম, সিজিয়ামের হাইড্রেটের সাইজ কম। তো যার সাইজ কম, যে সাইজটা ছোট অ্যাকুয়াসে, তাহলে দৌড়দৌড়ি করার সময় কি মোটা সোটা গোদা টাইপের লোকজন বেশি দৌড়দৌড়ি করবে, নাকি রোগা পাতলা একটা স্লিম ফিগারের লোক বেশি দৌড়দৌড়ি করতে পারবে? নর্মালি এমন হতে পারে যে মোটা প্রচন্ড দৌড়ে, নর্মালি কথা বলছি, নর্মালির কথা বলছি, সাধারণত কি হবে, যা ছোট সাইজ থেকে কম্পারেটিভলি যাবে। তার মানে আমরা এই সাইজের ব্যাপারটা যখন কম্পেয়ার করব, তখন গেসিয়াস স্টেটে নয়, রাদার অ্যাকুয়াস স্টেটে তার কম্পেয়ারটা করব। এবং আয়নিক মোবিলিটি, দেখ লেখা আছে আয়নিক মোবিলিটি ইনভার্সলি সাইজ অফ হাইড্রেটেড আয়ন, হাইড্রেটেড আয়নের সাইজ আছে ইনভার্সলি প্রপোর্শনাল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না? তো হাইড্রেটেড আয়নের সাইজটা সব থেকে বড় লিথিয়ামে, তাহলে ও ইলেকট্রোডে দেরি করে পৌঁছবে, ইলেকট্রোডে যেতে চাইবে না। সিম্পল ব্যাপার। আয়নিক মোবিলিটি কথা বললাম। ক্রিস্টাল স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ, এটা এখন 11 এর স্টুডেন্টরা বোঝা অসুবিধা হবে, তবুও আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখবো, সিম্পল ইনফরমেশন, যে এটা বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস দেয় বিসিসি। যথা সময় বলা হবে, যাকে যারা 12 আছিস তারা বুঝতে পারছিস যে বডি সেন্টার আমি সলিড স্টেট কেমিস্ট্রি পড়িয়েছি। এবং কোঅর্ডিনেশন নাম্বার 8, অ্যালকালি মেটালসদের কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়। এটা মনে রাখার বিষয়, এটা মাথায় রাখার বিষয়, কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়। ওখানেও আমি যখন পড়িয়েছিলাম তখন আমি ওখানে স্ট্রাকচার দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তো বিসিসি স্ট্রাকচারে কোঅর্ডিনেশন নাম্বার 8 অ্যালকালি মেটালসদের হয়। দ্যাটস ইট। ফ্লেম কালার, লিথিয়াম, এটা ল্যান্থানাম হয়ে গেছে, যাতে এখানে লিথিয়াম করে দিলাম। খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন পড়ছি, কি ফ্লেমে কি কালার দেয়। লিথিয়াম কারমাইন রেড, মানে টকটকে লাল, লাইল্যাক, ব্লু ভায়োলেট, ইয়েলো, রেডিশ ভায়োলেট ইত্যাদি ইত্যাদি। বিষয়টা কি, তোর যদি দেখ নর্মালি যখন আমরা কাউকে প্রশ্ন করি যে বলো তো কেন এই কালার দেখা যায়, তখন সবাই বলে যে ফ্লেমে যখন আমরা হিট করি তখন ইলেকট্রন জাম্প করে আপার সেলে যায়, আবার ফেরত চলে আসে যখন, তখন এনার্জি ছেড়ে দেয়, সেই জন্য আমরা কালার দেখি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লিথিয়ামের রেড কালার দেখি কেন?
বা রুবিডিয়ামের রেডিশ ভায়োলেট কালার বা সোডিয়ামের ইয়েলো কালার দেখি কেন? সেখানে কারণটা কি? দেখ, সেখানে কারণটা কিন্তু জটিল, যেটা আমি তোকে এখন বলছি, তুই কেয়ারফুলি ভালো করে শোন, তাহলে বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি। তুই যদি ভালো করে দেখিস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়ামে তুই রেড কালার পাচ্ছিস, আর এই সিজিয়ামে গিয়ে তুই ভায়োলেট কালার পাচ্ছিস, তাই তো? বাকি ইয়েলো ফিয়েলো এইসব ভায়োলেট ভায়োলেট হয়ে আসছে, ভায়োলেটের কাছাকাছি ব্লুইশ ভায়োলেট এরকম হয়ে আসছে, রেডিশ ব্লুইশ এরকম সব আসছে মাঝে মাঝে। একটা জিনিস ভাবতো, যে ইলেকট্রনকে যখন তুই তুলতে যাবি তখন তোর এনার্জি লাগবে। তো কার ক্ষেত্রে এনার্জি বেশি লাগবে? ইলেকট্রনকে শুধু তুলতে এনার্জি ম্যাক্সিমাম লাগবে, কিন্তু কার? লিথিয়াম, সাইজ ছোট। আর এনার্জি মিনিমাম লাগবে কার? সিজিয়াম। সিজিয়ামে এনার্জি মিনিমাম লাগবে, লিথিয়ামে এনার্জি ম্যাক্সিমাম লাগবে। আমি তোকে দেখাচ্ছি আমাদের যে রেঞ্জ আছে তার ভায়োলেট থেকে শুরু করে রেড পর্যন্ত। তো এই ইলেকট্রনটাকে তুলতে গেলে আমাকে যে এনার্জি দিতে হবে সেই এনার্জি হবে, এনার্জি ম্যাক্সিমাম হবে, মানে মিনিমাম ওয়েভলেন্থ। এনার্জির সাথে ওয়েভলেন্থ হচ্ছে ইকুয়ালস টু এইচ নিউ, প্ল্যাঙ্কসের ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ভালো করে বোঝার চেষ্টা কর যে ল্যামডার সাথে এনার্জি কিন্তু কি, মানে এনার্জি বেশি লাগলে ল্যামডা তার কম, ভায়োলেট তার এনার্জি বেশি, ল্যামডাটা কম। সেই জন্য আল্ট্রাভায়োলেট রে বলে যে আমাদের বডি পেনিট্রেট করে চলে যায়। কেন বলে? ওয়েভলেন্থ কম বলে। আল্ট্রাভায়োলেট, ভায়োলেট এইসব রেঞ্জ কি, ওয়েভলেন্থ ছোট। রেড, ইনফ্রারেড, রেডিও ওয়েভ বেশি। তো তাহলে লিথিয়ামের ইলেকট্রনটাকে বের করতে গেলে কিরকম এনার্জি অ্যাবজর্ব করবে লিথিয়াম? এই ভায়োলেট দিকের রেঞ্জের এনার্জি অ্যাবজর্ব করবে। সবসময় মনে রাখবি, যে এনার্জি অ্যাবজর্ব করে তার কমপ্লিমেন্টারি এনার্জি যেটা অ্যাবজর্ব করে, যদি হায়ার ওয়েভলেন্থ লোয়ার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে তাহলে হায়ার ওয়েভলেন্থ রেডিয়েট করে। সে যে রেঞ্জ অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করেছে তো তাহলে ছেড়ে দেবে কোনটা? উল্টো দিকেটা ছেড়ে দেবে। তো সেই জন্যে এর কালার হচ্ছে রেডের দিকে চলে আসে, কারণ ভায়োলেট দিকে রেঞ্জটা অ্যাবজর্ব করে, তাই উল্টো দিকের রেঞ্জটা কিন্তু এ ছেড়ে দেয়। যে সিজিয়াম সাইজটা অনেক বড়, তো এনার্জি কম হলে হয়ে যাবে। তাহলে কিরকম ওয়েভলেন্থের লাইট ও অ্যাবজর্ব করবে? রেডের দিকে, ওর দিকটা চলে আসবে নিচের দিকে, মানে রেডিয়েট করবে যেটা ভায়োলেটের দিকে। সোডিয়ামের ইয়েলো দেখা যায়, এর পিছনে কারণ হচ্ছে সোডিয়াম ব্লুইশ লাইটটা অ্যাবজর্ব করে, ব্লুইশের কমপ্লিমেন্টারি হচ্ছে ইয়েলো। তো প্রত্যেকের এনার্জি অনুযায়ী সে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে তার কমপ্লিমেন্টারি লাইটটাই বেরিয়ে আসে। তো তোকে যদি বলে যে ওয়েভলেন্থ অনুযায়ী তুমি সাজাও যে কার কার কি ওয়েভলেন্থের লাইট লাগবে, তাহলে সেটা ওয়েভলেন্থ সব থেকে কম হচ্ছে লিথিয়ামের, অ্যাবজর্ব করবে, আস্তে আস্তে ওয়েভলেন্থটা বাড়বে। এনার্জি অনুযায়ী সাজাও কতটা এনার্জি লাগবে, এনার্জি সব থেকে বেশি লাগবে লিথিয়ামে, আস্তে আস্তে সিজিয়ামের দিকে কমে যাবে। এটা ফ্লেমের কালারেশন রিলেটেড ব্যাপার, কিন্তু আমরা যদি ওয়েভলেন্থ রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এনার্জি রিলেটেড বিষয়, তাহলে এর মধ্যে এত কিছু জিনিস বেরিয়ে আসছে। এটা কি ক্লিয়ার? ব্যাপারটা পরিষ্কার, কোনো ডাউটস নেই?
কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে বলুন। অ্যালকালি মেটালের কালার কি হয়? মেটালটার কালার ওই ইলেকট্রন তোলাফেলা বলছি না, মেটালের কালার হচ্ছে টিপিক্যালি হোয়াইট। এবার তুই বলি টিপিক্যালি হোয়াইট মানে কি? হোয়াইট বললেই তো পারতেন, কেন এসব ঝামেলা করে? আবার টিপিক্যালি হোয়াইট, তাহলে এমনি হোয়াইট আর টিপিক্যালি হোয়াইটের মধ্যে পার্থক্য যত উল্টো পাল্টা পরের দিন থেকে পড়তে আসবে না, এরকম বলতে নেই। ব্যাপারটা আমার কথাটা শোন, আমি যখন কিছু কথা লিখবো, কথা তোকে বলবো, তখন কিন্তু তার পিছনে কিছু যুক্তি থাকবে, কিছু কারণ থাকবে, সেসব নিয়েই তো সবসময় আমরা আছি। কেমিস্ট্রিটা কারণ খোঁজার জন্য। কেমিস্ট্রিটা যখন 9-10 যখন পড়েছিলিস তখন কিরকম ভাবে পড়েছিস? স্যার ও কিছু মুখস্থ করতে হয়, রিয়াকশন মুখস্থ করতে হয়, মুখস্থ করো, মুখস্থ করো, এই করে করে তো 12টা বাজায়। এই করে করে টিচারগুলো একদম স্টুডেন্টদের কেমিস্ট্রিটা মানে বাজে, এইভাবে মাথার মধ্যে ঢুকে যায়। 9-10 আস্তে আস্তে পাঞ্চ করতে থাকে, কারণ ও অ্যাকচুয়ালি ফিজিক্সের টিচার। এবার তুই ফিজিক্যাল সায়েন্স পড়ছিস, ও আসলে ফিজিক্সের টিচার। ও ফোর্স, মোশন, নিউটন, হিট ক্যাপাসিটি তোকে খুব ভালো করে বোঝাবে। আর যেই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আরে এগুলো কিছু নেই, দাগ দিয়ে দিচ্ছি আমি, এই সব মুখস্থ করতে হয়, এগুলো আবার কিছু পড়তে হয় নাকি? এগুলো পড়তে হয় না, এগুলো স্যার কেমিস্ট্রিটা কি শুধু মুখস্থ করা? আবার কি মুখস্থ নয় তো কি, এটা কেমিস্ট্রি লোকের হ্যাঁ ব্যালেন্স করবো কি করে? আরে মুখস্থ কর ব্যালেন্স, 2 3 7 1, 2 2 2 3 1, এই তো আমরা এই করে এসছি, আমরা পড়াশোনা করেছি, আমার কি বেশি জানিস তুই? ব্যাস এরকম করে পুরো শেষ করে দেয়। এবারে যখন আমি সেই স্টুডেন্টটাকে যখন পাচ্ছি 11-12, সে তখন আগে থেকেই বুঝে নিয়েছে যে এইখানে কিছু বোঝার নেই, এখানে যা কিছু ঘটবে সব ওটাই হয় আর ওটাই মনে রাখতে হবে। এরকম ভাবেই আমাকে শিখিয়েছে। আমি ছোটবেলায় মাটির কাদার তাল যখন নরম থাকে তখন যা তুই তার মধ্যে আঁকবি, আঁকা হয়ে যাবে। ওই কাদার তালটা যদি শক্ত হয়ে যায় কিছুতেই বিশ্বাস করবে। আমি আমার ছেলে নবনন্দনে পড়ে, তো ব্যাপকভাবে কেমিস্ট্রিতে ভুল বোঝায়। আমি অনলাইনে ক্লাস হয়, আমি বসে বসে শুনি যে এইসব বিভৎস রকমের কনসেপ্ট দেয়, যে কনসেপ্ট শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। নবনন্দা স্কুলের টিচার নবনন্দায় পড়াচ্ছে, অথচ ওই ম্যাডাম তাদের পড়াশোনার সাথে কিরকম যোগাযোগ আছে আমি জানি না, বিভৎস সমস্ত ভুল বলতে থাকে। যাক, এরকম সমালোচনা করা উচিত নয়, আমার ছেলেকেই পড়াচ্ছে। এবারে প্রবলেমটা কি হলো, এবারে যখন পড়া শেষ হলো আমি ওকে বলি যে দেখ, এটা এরকম ব্যাপারটা নয়, ভ্যালেন্সি ব্যাপারটা এরকম নয়, ভ্যালেন্সি ব্যাপারটা এরকম। প্রবলেম হচ্ছে না তুমি বেশি জানো, আন্টি বলেছে তুমি বেশি জানো, মানে তুমি আমাদের স্কুলে গিয়ে পড়াও না কেন? বললাম দেখ এরকম করিস না, আমি বেশি জানি কিনা তুই শোন ভালো করে, এটা এইরকমই রে বাবা, আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, আমি জানি না। তা উনি কি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি? তুমি কি বেশি জানো? আমি তোমার কথা মানি না। তার মানে কি ও একদম ওর আন্টি যা বলেছে আমিও দুনিয়াকে পড়াচ্ছি, এত স্টুডেন্ট পড়াচ্ছি, হবে না। ও বিশ্বাস করছে না, ও ওইখানেই পড়ে রয়েছে, ওইভাবেই বিশ্বাস, ওই যেভাবে বুঝিয়েছে ওইভাবেই দেবী দুর্গা 10টা হাত, জানো দেবী দুর্গার ভ্যালেন্সি কত? 10। এরকম ভাবে ওকে বুঝিয়েছে। যাক, তো টিপিক্যালি হোয়াইট মানে হচ্ছে কি, কথাটার মানে হচ্ছে যে একটা হোয়াইট যেরকম হয় সেরকম। কেন এই কথা বলা হচ্ছে আমি তোকে বলছি। হোয়াইট তুই যখন অ্যালকালি মেটাল দেখতে পাবি তখন দেখবি যে সেটা টার্নিশ টাইপের হয়ে থাকবে, মানে অ্যালকালি মেটাল একটা গ্রে হোয়াইট তোর লাগবে, কিন্তু ওটা অরিজিনাল কালার না, ওর অরিজিনাল কালার হচ্ছে টিপিক্যালি হোয়াইট। এবারে প্রশ্ন হচ্ছে যে তার এরকম টার্নিশটা হয় কেন, তার টার্নিশ কালারটা আসে কেন? যত অ্যালকালি মেটাল দেখবি তার উপরের লেয়ারটা টার্নিশ হয়েই থাকে। সেই জন্যে কোনো অ্যালকালি মেটালের কালার যদি তোর দেখতে হয় তাহলে দেখবি সেই অরিজিনাল কালারটা তুই দেখতে পাবি তখনই যখন একটা ছুরি দিয়ে তুই কাটতে থাকবি, ভিতরে যে যখন কাটছিস তখন ভিতরে দেখবি সম্পূর্ণ আলাদা রকমের ক্যারেক্টার, সম্পূর্ণ আলাদা কালার, এরকম শাইনি কালার, এবং যেটা হোয়াইট, ডিপ হোয়াইট, সেই কালারটা দেখতে পাবি। কিন্তু বাইরের লেয়ারের গায়ে তোমাকে একটা সোডিয়াম, এই নাও একটা সোডিয়াম, তুই এই কিরকম অ্যাশ কালারের এরকম দেখতে পাবি। কেটে দেওয়া হয় মাঝখান থেকে, দেখবি একটা চকচকে টাইপের কালার বেরিয়ে আসবে। তো
সব অ্যালকালি মেটাল কিন্তু টিপিক্যালি হোয়াইট, এটাই মনে রাখবে, এটা টিপিক্যালি হোয়াইট। যে হোয়াইট, নর্মাল হোয়াইট আমরা দেখতে পাই, সেই হোয়াইটের কালারই হচ্ছে অ্যালকালি মেটালের কালার। বাইরে থেকে আমরা দেখবো যে সোডিয়াম অক্সাইডের কালার বা পটাশিয়াম অক্সাইডের কালার, এগুলো অক্সাইড, অক্সাইড অ্যাটমসফিয়ার অক্সাইড আছে, পরে আছে, কোনো কিছু বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। কম্পাউন্ডস, ভালো করে কথাটা শোনো, কম্পাউন্ডস অফ অ্যালকালি মেটালস আর ডায়াম্যাগনেটিক। বোঝার জন্য বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? নো আনপেয়ার্ড ইলেকট্রন। অবভিয়াসলি ওদের তো একটাই আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, ও যখন কম্পাউন্ড ফর্ম করেছে সেটা তো দিয়েছে NaCl, Na+, তো সে কি হবে? সে তো ডায়াম্যাগনেটিকই হবে না। সুপার অক্সাইডস অফ অ্যালকালি মেটালস আর হাউএভার প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হলো? এটা তো আমার মাথায় ঢুকলো না। সুপার অক্সাইড ওই তো অ্যালকালি মেটালেরই, অ্যালকালি মেটালে আবার কি অন্যরকম ব্যালেন্স? না, মজাটা অন্য জায়গায়। সুপার অক্সাইড হচ্ছে O2-। এবারে ধর KO2, এইটা প্যারাম্যাগনেটিক বলছে, তার মানে তোকে বুঝে নিতে হবে এর মধ্যে কি আছে, K+, O2-। তো K+ তো কখনো প্যারাম্যাগনেটিক নয়, ওটা তো ডায়াম্যাগনেটিক, এটা তো ডায়া। O2-, এটা প্যারাম্যাগনেটিক। তোর যদি মনে না থাকে তাহলে তুই একবার এমো থিওরিটা দেখে নিবি। এমো থিওরিতে অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড এমো করা হয়েছিল। আমি শর্টকাট ওয়েতে বুঝিয়েছিলাম যে কতগুলো ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক কাকে বলে, ডায়াম্যাগনেটিক কাকে বলে, বন্ড অর্ডার যখন ছক করে দিয়েছিলাম। দেখবি কোনো বইতে নেই, কিন্তু আমি ওরকম ভাবে করে দিয়েছিলাম, তোকে কিছু না করেই তুই বলতে পারবি যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কোনটা কোনটা হয়, কোনটা কোনটার বন্ড অর্ডার কি হয়, আর একবার দেখে দিলেই কিন্তু তুই বুঝে যাবি। তো এটা তো O2- যেহেতু প্যারাম্যাগনেটিক, সেই কারণে সুপার অক্সাইড প্যারাম্যাগনেটিক। তোর ক্যাটায়নিক পার্ট বা অ্যানায়নিক পার্ট দুটোর যে কোনো একটা প্যারাম্যাগনেটিক হলেই হবে, কিন্তু দুটোই যদি প্যারাম্যাগনেটিক হয় তখন কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। আর দুটো যদি ডায়াম্যাগনেটিক হয় তা ডায়াম্যাগনেটিক, কিন্তু একটা যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে ওটা প্যারাম্যাগনেটিক হয়ে গেল। তো অ্যালকালি মেটালগুলোর আয়নগুলো তো ডায়াম্যাগনেটিক, তা সুপার অক্সাইড প্যারাম্যাগনেটিক। যেরকম ধর আমি বলছি পারঅক্সাইড, পারঅক্সাইড এবারে O2-, এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। এবারে অ্যালকালি মেটালের যে পারঅক্সাইড তারা ডায়াম্যাগনেটিক। কিন্তু এগুলো বুঝতে হয়, এগুলো তুই তো কেমিক্যাল বন্ডে পড়েছিস, সব মিলেমিশে দেখবি একাকার হয়ে যাবে, ভালো লাগবে। তুই যখন সব কনসেপ্টটা তুই বলবি আমার সব কিছু মনে থাকছে না, থেকে যাবে, কোনো চাপ নেই। আস্তে আস্তে এইসব পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে তোদের হাতে তো অনেক সময় আছে, ওদের হাতে সময় নেই, থেকে যাবে। টাইমটা একটা বড় ফ্যাক্টর, কারণ পড়লেই আমি অনেক কিছু পড়াই, মানে সারা বছরে মানে পড়ানোর শেষ নেই, কিন্তু সব কিছু মনে রাখাটা অবশ্যই কিন্তু খুব ডিফিকাল্ট। অ্যালকালি মেটালগুলোর হাইড্রেশন, মেটালগুলো যখন যে কোনো অ্যালকালি মেটাল জলে ডিজলভ করে, ফার্স্ট কথা, কারণ হাইড্রোক্সাইড তৈরি হয়, হাইড্রোজেন লিবারেট করে। তো দেখ, যখন জলে ডিজলভ করলো তখন তো অ্যালকালি মেটাল আয়ন তো হবে, অ্যালকালি মেটাল আয়ন তো হবে। ধর সোডিয়াম হাইড্রোক্সাইড হলো, সোডিয়ামকে তুই জল দিলি, ইজি ব্যাপার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন হলো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি এমনি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যাবে ভেঙে গিয়ে Na+OH- দেবে না, এভাবেই তো হবে। তাহলে অ্যালকালি মেটালস আয়নস, আর এই আয়নটা কি হবে? ওখানে জল আছে, তাহলে ওয়াটার 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 ওয়াটার, চারিদিকে তো ওয়াটার মলিকিউল ঘিরে ঘিরে থাকবে। তো
এরকম লিথিয়াম আয়ন যেটা হবে সেটা হেভিলি হাইড্রেটেড হয়ে যাবে, হেভিলি হাইড্রেটেড হয়ে যাবে। তার মানে লিথিয়াম জলের সাথে যে রিয়াকশনটা হবে সেটা কম্পারেটিভলি ফাস্ট হবে, কারণ ওই লিথিয়াম আয়নটা হাইড্রেটেড হবে, হাইড্রেটেড হতে সুবিধা হবে তাড়াতাড়ি। কিন্তু প্রবলেম আছে, এইভাবে তুই ভাবলে হবে না। কেন না, লিথিয়ামের যে কম্পাউন্ড, বেশিরভাগ কম্পাউন্ডই কিন্তু জলে ইনসলেবল। লিথিয়াম আয়নটা জলে সলেবল হতে পারে, কিন্তু লিথিয়ামের যে কম্পাউন্ডগুলো, সেই কম্পাউন্ড তৈরি হওয়ার পরে কিন্তু সেটা জলে সলেবল হচ্ছে না। কি কি না, লিথিয়াম ফ্লুরাইড, লিথিয়াম কার্বনেট, লিথিয়াম ফসফেট ইনসলেবল ইন ওয়াটার। তাহলে কেন লিথিয়ামে কেন ইনসলেবল হবে? এটার জন্য তোকে ফ্যাজান্স রুল জানতে হবে। ফ্যাজান্স রুলে বলা আছে যে ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় সে অ্যানায়নকে পোলারাইজ করে এবং তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়ে যায়। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে জলে সলিউবল হওয়ার টেন্ডেন্সি তত কমে যায়। যত আয়নিক ক্যারেক্টার বেশি তত ভালো জলে সলিউবল হবে, যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তত সলিউবিলিটি ডিক্রিজ করবে। তো সেই জন্যে লিথিয়ামের সেই জন্য অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যায়। এই কারণে লিথিয়ামের হাই পোলারাইজিং পাওয়ার, লিথিয়াম আয়নের হাই পোলারাইজিং পাওয়ারের জন্য এটা বিভিন্ন রিয়াকশনেও তুই এটা আস্তে আস্তে দেখতে পাবি। আমি সোডিয়াম হাইড্রক্সাইডের এখানে অনেকগুলো রিয়াকশান দিয়েছি, যে রিয়াকশানটা মেটালের সাথে যে রিয়াকশান, সেই রিয়াকশান আমি এখানে লিখতে ভুলে গেছি, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করা হয় অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড থেকে ইলেকট্রোলিসিস করে। আমি তোকে একটা জিনিস বলি, সেটা কি না, যদি মেটালের ভ্যালেন্সি যদি 2 হয়, সেটা রিয়াকশান করে, সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশান করে MO2 2- হয়। মেটালের ভ্যালেন্সি যদি 3 হয় তাহলে MO2 হয় সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশন করে। কিরকম না, ধর জিঙ্কের ভ্যালেন্সি কত? 2। তো এ যখন রিয়াকশন করবে দেখ MO2 2- মানে ZnO2 2- এরকম তৈরি হবে। কিন্তু অ্যালুমিনিয়াম তার ভ্যালেন্সি 3, সেটা যেই সোডিয়াম হাইড্রোজেন রিয়াকশন করবে AlO2- হবে। সেই জন্য জিঙ্কেটের ফর্মুলা কিরকম হয়? Na2ZnO2, এই যে 2- হয়েছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ফর্মুলা কি হয়? NaAlO2, এই দেখ একটা মাইনাস হয়েছে। এগুলো সব +2, এটা +3, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন। এখানে দেখ ZnO2, SnO2, AlO2, ZnO2, হ্যাঁ, এরকম ধর হয়েছে প্রত্যেকটা। বাকি এগুলো কমন কিছু রিয়াকশন, থায়োসালফেট বা এটা এরকম কয়েকটা রিয়াকশন দিয়েছে। একটু রিয়াকশনটা রিড করবে, আমি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বললাম। আচ্ছা, সোডিয়াম মোনোঅক্সাইডকে 400 ডিগ্রি সেন্টিগ্রেডের অ্যাবাভ হিট করলে সোডিয়াম পারঅক্সাইড হয় এবং মেটালিক সোডিয়াম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা। জিঙ্ক অক্সাইডের সাথে রিয়াকশন করলে এটা Na2ZnO2 তৈরি হয়, অ্যাম্ফোটেরিক অক্সাইড, এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করলে NaO2 হয়ে যায়। এটি জল দিলে সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে যায়। কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখালাম। এটা হচ্ছে সোডিয়াম মোনোঅক্সাইডের সাথে। এরকম রিয়াকশন আর আমি বলবো। সোডিয়াম পারঅক্সাইডেও জল দিলে সোডিয়াম হাইড্রক্সাইড H2O2 হয় জল দিলে। অ্যালুমিনিয়াম দিলে Al2O3 হয়। ম্যাঙ্গানাস হাইড্রক্সাইডে MnO4 2- এরকম হয়। এতে তো ডাইলুট H2SO4 দিলে মার্কস পারাইডল মানে H2O2 তৈরি হয়। হট H2SO4 দিলে অক্সিজেন তৈরি হয়। এরকম কয়েকটা। ক্রোমেট, এইটা CrO4 2- এটা দেয়, ক্রোমেট CrO4 2- এটা তৈরি হয়।
এরকম ধরনের সোডিয়াম পারঅক্সাইডের কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন, আর সোডিয়াম কার্বনেটের কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন। এই যে জল কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, H+, শুধু প্রোডাক্টগুলো মনে হয়, রিয়াকশন টোটাল মনে রাখতে হবে না। তোকে যা প্রশ্ন দেবে সেটা দেখবি যে প্রোডাক্টগুলো মনে রাখলেই হবে। এমন প্রশ্ন আমি তোকে দেখাচ্ছি যে প্রোডাক্ট জানলেই হয়ে যাবে, সব ব্যালেন্স রিয়াকশন দরকার নেই, জাস্ট আমি রিয়াকশন থেকে তুলে দিয়েছি, আলাদা করে তুলে দিয়েছি। দেখবি এইটা এই দুটো দিয়েই প্রশ্ন দিয়ে দেবে, কীরকমভাবে দিয়ে দেবে আমি তোকে দেখাচ্ছি। এটাও সুপার অক্সাইড, CO2 হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড কে আর অক্সিজেনকে হিট করে সুপার অক্সাইড তৈরি করা। সালফার দিয়ে হিট করলে পটাশিয়াম সালফেট তৈরি হয়, খুব পিকুলিয়ার রিয়াকশন, যেটা কিনা কার্বন দিয়ে হিট করার পর K2S প্লাস কার্বন থাকে, মিক্সচারটাকে হিট করলে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়ে যায়, H2O2 অক্সিজেন হয়, এখান থেকে অক্সিজেন। কয়েকটা গুরুত্বপূর্ণ রিয়াকশন আছে, আমি কোশ্চেন দেখাবো তোকে, এটা কাজে লাগবে। আর K2SO4 এর সাথে রিয়াকশন করলে অ্যালার্ম তৈরি হয়, এখানে K2S কার্বন দিয়ে, ওখানে আগেও ছিল। বেরিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড দিয়ে বেরিয়াম সালফেট তৈরি হয়, বা KO2 সাথে অক্সিজেন দিয়ে রিয়াকশন করে KO2। হ্যাঁ কি তো K2SO4 দিয়ে এগুলো করে, কয়েকটা রিয়াকশন তো দরকার পড়বে, সেটা কথা বললাম। এবার দেখ, কয়েকটা আমরা যতখানি পড়লাম, কয়েকটা প্রশ্ন করা যাক, দেখা যাক কীরকম শুনেছিস এবং কীরকম করছিস। তো প্রশ্নটা পর দেখ, ইজি কোশ্চেন আমরা কয়েকটা এরকম ডিসকাস করছি। জলের বোতলটা দিয়েছি, এটা কি হবে অ্যান্সার? One electron in the outermost cell. তোরাও কিছু বলছিস নাকি? চুপচাপ, কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, 1 electron in the outermost cell, ঠিক আছে, কথা বলেছি। 1 electron in the outermost cell, অবশ্যই ঠিক আছে। সেকেন্ড একটা কোশ্চেন করা যাক, দেখা যাক, তারপরে আরো ফার্দার আমাদের কেমিক্যাল প্রপার্টি করার ব্যাপার রয়েছে, সেগুলো আসছে। Considering the greater polarization of LiCl compared to that of NaCl, which of the following statement you should expect to be wrong? LiCl will ionize in water more than NaCl. বুঝতে পারছি না, বল। অপশন সি, হ্যাঁ এটাই রং, কারণ LiCl এর পোলারাইজেশন বেশি মানে মোর কোভ্যালেন্ট, এটা মোর কোভ্যালেন্ট, ভেরি গুড, মোর কোভ্যালেন্ট। তাহলে সে কি করে বেশি আয়নাইজ করবে সোডিয়াম ক্লোরাইডের চাইতে? ভেরি গুড, ঠিকঠাকই বলেছিস একদম। আমরা এই নিয়ে আলোচনা করেছি, দেখ আমরা যেরকম ভাবে পড়াচ্ছি যাতে করে নিটে কোশ্চেন সে একই রকম ভাবে আসে, যাতে সেইভাবে পড়াচ্ছি। কি হবে বল? +2 অক্সিডেশন স্টেট কেন দেখা যায় না? কিরকম ভাবে কোশ্চেন গুলো দিচ্ছে দেখতে পাচ্ছি, হাই সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে জিনিসটাকে একটু পড়ে বুঝে রাখলেই হয়ে যাবে, আর কিছু না। মার্ক দ্য ফলস স্টেটমেন্ট। Lithium is hard metal, cannot be cut with knife. এটা কখনোই হার্ড মেটাল নয়, এটা সফট। বাকি সবগুলোই তো ঠিকঠাক স্টেটমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, ছোটখাটো আমরা করে নিলাম। এবার দেখ, আমরা ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, আমরা কিছু কেমিক্যাল প্রপার্টি নিয়ে দেখি।
ব্যাপারগুলো হাইলি ইন্টারেস্টিং, পড়তে হবে, ভালো লাগতে হবে, তাহলেই দেখবি পরীক্ষায় অ্যান্সার করতে পারবি। অ্যালকালি মেটাল তারা হাইলি রিঅ্যাক্টিভ, এ নিয়ে কোনো নতুন করে কিছু বলার নেই। আমরা বারবার বলছি যে তাদের লো ভ্যালু অফ আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন সহজে বের করে দেবে, এবং লো হিট অফ অ্যাটমাইজেশন তার সাথে আমরা অ্যাড করলাম। কারণ আমি বারবার বলছি যে মেটালটা সলিড আছে, তাকে তুমি মেটালটা গ্যাস বানাতে হবে, তারপরে কিন্তু মেটাল প্লাস করতে হবে। এই প্লাস করার জন্য কিন্তু এখানে সাবলিমেশন এনার্জি বা হিট অফ ভেপোরাইজেশনটা কিন্তু জরুরি। যে কারণে আমরা সব সময় আর এখন এটা বলে লাভ নেই যে লো ভ্যালু অফ আয়নাস এনার্জি অ্যাট দ্য সেম টাইম লো অফ হিট অফ অ্যাটমাইজেশন। আসলে তুই মেটালটাকে গ্যাস না বানাতে পারলে কি করে তার ইলেকট্রনটা বের করবি? তাহলে তো ফার্স্ট স্টেপটা তোকে কভার করতে হবে, ফার্স্ট স্টেপটা তো যেতে হবে। তো রিঅ্যাক্টিভিটি কিন্তু লিথিয়াম থেকে কিন্তু সিজিয়ামের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, রিঅ্যাক্টিভিটির কথা যদি তুই ভাবিস, রিয়াকশন করার ক্ষমতা, তাহলে কিন্তু উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। কারণ লো ভ্যালু অফ আয়নাইজেশন এনার্জি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম লো হিট অফ অ্যাটমাইজেশন হচ্ছে। কিন্তু মোবিলিটি প্রসঙ্গ কিন্তু আলাদা, ওটা কিন্তু রিঅ্যাক্টিভিটি না, ওটা কিন্তু আলাদা, ডিফারেন্ট প্রপার্টি, ওটা ডিফারেন্ট প্রপার্টি, ওটা নিয়ে ওটা এর সাথে গুলিয়ে ফেলিস না যেন। আচ্ছা, হাইড্রোজেনের সাথে রিয়াকশন, এরা কেমন ভাবে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে ভালো করে বোঝার চেষ্টা কর। তো হাইড্রোজেনের সাথে রিয়াকশন মানেই হচ্ছে কি, মেটাল তো বেশি পজিটিভ, তো মেটাল যদি বেশি পজিটিভ হয়, হাইড্রোজেন তাহলে কি, হাইড্রোজেন তাহলে এখানে নেগেটিভ। নেগেটিভ মানেই হচ্ছে কি, আইড দিয়ে শেষ হবে। নেগেটিভ মানে কম্পাউন্ডের নামটা আইড দিয়ে শেষ হবে। কার্বাইড, নাইট্রাইড, ক্লোরাইড, ফ্লুরাইড, সোডিয়াম ক্লোরাইড কেন বলে? সোডিয়ামটা পজিটিভ, ক্লোরিনটা নেগেটিভ, তাহলে ক্লোরিনটাকে, সোডিয়ামের নামটা কোনো চেঞ্জ হয় না, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যাটায়নের পার্টের নামটা কিছু চেঞ্জ হয় না, অ্যানায়নের পার্টের গায়েতে আইড যোগ হয়। তাহলে সোডিয়াম এই NaH, তাহলে এইচটা নেগেটিভ পার্ট, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড। তাহলে এটা সম্পূর্ণভাবে এটা আয়নিক সলিড, কারণ এ পজিটিভ এ নেগেটিভ, এবং এরা এক একটা ক্রিস্টালাইন সলিড, মানে এদের একটা পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, অ্যামরফাস না, ক্রিস্টালাইন সলিড। এবং দেখ, হাইড্রাইডস অফ অ্যালকালি মেটাল রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম করসপন্ডিং হাইড্রক্সাইড অ্যান্ড দ্য সোডিয়াম হাইড্রাইড, তাকে তুই জল দিবি, কোনো কিছু নয়, সোডিয়াম হাইড্রক্সাইড হবে, আর হাইড্রোজেন গ্যাস ডিভাইড করবে, ওয়াটার টু ফর্ম করসপন্ডিং হাইড্রক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। সোডিয়াম আর ওয়াটার দিলে একই রিয়াকশন, ঠিকই কথা। সোডিয়াম ওয়াটার দিলে সোডিয়ামের কম্পাউন্ডগুলো হাইড্রোলাইজড হয়, আর সোডিয়াম জলে দিলে ডাইরেক্টলি ওয়াটারের সাথে রিয়াকশন করে। অ্যাকচুয়ালি সোডিয়াম প্লাস ও জলের সাথে রিয়াকশন করছে। সোডিয়াম বিষয়টা হচ্ছে খুব সিম্পল, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, তাহলে H মাইনাস, আর জলটা কি H প্লাস OH মাইনাস। তো এই OH মাইনাস মাইনাস কার সাথে জুড়বে, আর H প্লাস আর H মাইনাস, এই দেখ হাইড্রোজেন। পরিষ্কার ব্যাপার, ইজি ব্যাপার, রিয়াকশন মুখস্থ করার কোনো ব্যাপার নেই, জাস্ট মাথাটা খাটালেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা ক্যাটায়ন অ্যানায়নের একটা জাস্ট ডাবল ডিসপ্লেসমেন্ট টাইপের রিয়াকশন। আর ওটা সোডিয়াম যখন জলের সাথে রিয়াকশন করছে তখন হচ্ছে কি না, জলের যে অ্যাসিডিক হাইড্রোজেন তাকে ডিসপ্লেস করছে কি দিয়ে না, সোডিয়াম দিয়ে। সেই জন্য সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন হচ্ছে, রিয়াকশনটার মানে ফ্যাশনটা আলাদা, ওয়েটা আলাদা, যে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিচ্ছে, ডিসপ্লেস করে দিয়ে ওই জায়গায় সোডিয়াম হচ্ছে, সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেনের সাথে রিয়াকশন। লিথিয়াম হাইড্রাইড হাইড্রোজেনের সাথে রিয়াকশন, সোডিয়াম হাইড্রাইড হাইড্রোজেনের সাথে রিয়াকশন। এই হাইড্রাইড গুলো ভালো রিডিউসিং এজেন্ট,
কারণ তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর যে হাইড্রাইড তারা এইচ মাইনাস, সবসময় দেখবি হাইড্রাইড গুলো ভালো। তুই অর্গানিকে বলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মনে করে দেখ, সোডিয়াম বোরোহাইড্রাইড এসব মনে করে দেখ। তো হাইড্রাইড গুলো হাইড্রোজেন অ্যাকচুয়ালি তার কটা প্রোটন? অ্যাকচুয়ালি তার হ্যাঁ, কে ফোন করেছিল? আমার ফোনে ফোন এসেছিল, সেই জন্য আমি ফোনটা কেটে গেল, সেই জন্য। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই তো শুরু হবে, এপ্রিল মাস থেকে শুরু হবে। হ্যাঁ, অফলাইন হবে অনলাইন হবে, দুটোই হয় একসাথে। অফলাইনও হচ্ছে, অফলাইন হবে, অফলাইন হবে হবে। আমার তো এখন একটা ক্লাস চলছে, আপনি একটু এই 9:30টার সময় ফোন করুন, আমার ক্লাস শেষ হয়ে যাবে, আমি তখন কথা বলে দিচ্ছি আর কি। কোন বোর্ড ওটা? কোন বোর্ড এসে? আইসিএসসি বোর্ড। তো আইসিএসসি বোর্ডে হচ্ছে স্যাটারডে, স্যাটারডে ওটা সন্ধ্যেবেলা 7টার সময় রয়েছে, স্যাটারডে সন্ধ্যে 7টার সময়। না ওইটাই আছে না, মর্নিং আমার আমি ফ্রি আছি, স্টুডেন্ট বলে আমি মর্নিং এ ক্লাস দিয়ে দিতে পারি। কোথায় থাকেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গীতিকে ফোন করুন, আমি এই 9:30টার সময় ফোন করুন, আমি দেখছি আর কোনো টাইম পাওয়া যায় কিনা। আমার স্টুডেন্টের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ, আপনি 9:30টার সময়, ঠিক আছে। তো স্ট্রং রিডিউসিং, দেখ হাইড্রোজেন অ্যাকচুয়ালি হাইড্রোজেনের একটা প্রোটন আছে, ইলেকট্রন একটা রয়েছে। এবারে সবসময় দেখবি এইচ প্লাসটাই কিন্তু স্টেবল, কিন্তু এইচ মাইনাসটা কিন্তু স্টেবল না। কেননা এখানে যদি দুটো ইলেকট্রন তুই দিয়ে দিস, তাহলে অনেকে হয়তো বলবে যে হিলিয়ামের মতো কনফিগারেশন হয়ে গেল, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা প্রোটনের দুটো ইলেকট্রনকে ধরে রাখা অসুবিধা। সেই জন্য এইচ মাইনাস যখন হয়, সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চায়। তো তার মানে ও ভালো কি হয়ে গেল, রিডিউসিং এজেন্ট হয়ে গেল, কাউকে ইলেকট্রনটা দিল। মজাদার ব্যাপার যে ও ইলেকট্রনটা ছাড়তে চাইবে। সেই জন্যে দেখবি সব জায়গায় তুই কোনটা বেশি দেখতে পাস, এইচ প্লাস দেখতে পাস নাকি এইচ মাইনাস? কমন সেন্সের ব্যাপার। এইচ যত অ্যাসিড সবাই দেয়, যত জায়গায় সলিউশনে সব জায়গাতে এইচ প্লাসই দেখতে পাস। এইচ মাইনাস খুব রেয়ার ব্যাপার, কিছু এই অ্যালকালি মেটালগুলো থাকলে তবেই এইচ মাইনাস আছে। তা যদি হিলিয়ামের মতো কনফিগারেশন পাওয়ার জন্য যদি এতই উৎসাহী হতো, তাহলে তো এইচ মাইনাস সর্বগত দেখা যেত। কমন সেন্সের ব্যাপার যে এইচ মাইনাস তো তাহলে আমি সবসময় দেখতে পেতাম। প্রবলেম একটা জায়গাতেই যে প্রোটন তোর একটা রয়েছে, তোমার দুটো ইলেকট্রন থাকলে হিলিয়ামের মতো কনফিগারেশন ডেভেলপ করলেই হবে না। অন্য জায়গায় যেখানে ইনার্ট গ্যাসের কনফিগারেশন ডেভেলপ করছে, সেখানে কিভাবে ডেভেলপ করছে আগে ভেবে দেখ। বেশিরভাগ ক্ষেত্রেই এখানে তো একটাই মাত্র প্রোটন আছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা ইলেকট্রন নিয়ে এরকম করে, তারা অনেক ক্লোরিন দা সিএল মাইনাস হচ্ছে, ও 17টা প্রোটন আছে। তো ন্যাচারালি দ্যাট ইজ অ্যাডজাস্টেবল, যে 17টা প্রোটন 18টা ইলেকট্রন, কিন্তু একটা প্রোটন দুটো ইলেকট্রন, ব্যাপারটা মারাত্মক ব্যাপার। কথাটা বোঝার চেষ্টা কর, ডাবল হয়ে যাচ্ছে। তো একটা ইলেকট্রন, একটা প্রোটনকে একটা ইলেকট্রনকে একটা প্রোটন ধরে রাখছে, দুটো ইলেকট্রনকে ধরে রাখতে হচ্ছে। সেখানে 17টা প্রোটন আছে, 18টা ইলেকট্রন আছে, 17টা প্রোটন 17টা ইলেকট্রন 18টা, সেটা কোনো প্রবলেমের কিছু হবে না। সেই তুলনায় ইনার্ট গ্যাসের স্ট্রাকচারের জন্য স্টেবিলিটি পেয়ে যাবে। কিন্তু এখানে যেটা হাইড্রোজেন, সেই জন্য হিলিয়ামের মতো হলেও কিন্তু সেই স্টেবিলিটিটা কিন্তু গেইন করতে পারবে না।
যার ফলে এ কিন্তু স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসাবে বেরিয়ে আসবে এবং সে কিন্তু ইলেকট্রন দিতে পারবে, ইলেকট্রন কাউকে দেওয়ার চেষ্টা করতে পারবে এবং রিডিউসিং প্রপার্টিটা শো করবে। সেই জন্য হাইড্রাইডগুলো, পার্টিকুলারলি হাইড্রাইড বলে যেখানে লেখা থাকবে, বুঝবি যে ভালো রিডিউসিং এজেন্ট। আজকে থেকে এই কথাটাই মনে রাখবি যে হাইড্রাইডগুলো বেটার রিডিউসিং এজেন্ট হবে, ভীষণ ভীষণ স্ট্রং রিডিউসিং এজেন্ট হবে। মানে ভাবাই যাবে না স্ট্রং রিডিউসিং, মানে শুধু হাইড্রোজেনের চাইতেও স্ট্রং হবে, বুঝতেই পারছি। হাইড্রাইড আর হাইড্রোজেন, হাইড্রাইড বেশি, তাতে ইলেকট্রন এক্সেস রয়ে গেছে না, সেই জন্য অনেক ভালো রিডিউসিং এজেন্ট হবে। আচ্ছা, অ্যালকালি এইগুলো লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম, হুইচ আর অলসো গুড রিডিউসিং এজেন্ট। অ্যালকালি মেটালস কিভাবে তৈরি করছে দেখ, এইটা পরীক্ষায় দেয়। লিথিয়াম হাইড্রাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা সোডিয়াম হাইড্রাইড ট্রাইমিথাইল বোরেটের সাথে রিয়াকশন করে বেরিয়াম বোরো হাইড্রাইড, এইসব কম্পাউন্ডগুলো তৈরি করছে এবং এগুলো কিন্তু ভালো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। অ্যালকালি মেটাল হাইড্রাইড ইলেকট্রোলিসিস করলে হাইড্রোজেন অ্যাট অ্যানোড পাওয়া যায়। কোন কম্পাউন্ড ইলেকট্রোলিসিস হাইড্রোজেন অ্যাট অ্যানোড পায়? দেখ, যখন তুই HCl কে যখন ইলেকট্রোলিসিস করছিস তখন সেখানে কি আছে, H প্লাস Cl মাইনাস। তো H প্লাস ক্যাটায়ন, তো হাইড্রোজেন তৈরি হবে কোথায়? হাইড্রোজেন তৈরি হবে ক্যাথোডে, তৈরি হবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। কিন্তু সোডিয়াম হাইড্রাইডকে তুই ইলেকট্রোলিসিস করছিস, তো সোডিয়াম প্লাস প্লাস H মাইনাস। এবারে H মাইনাস যদি হয় তাহলে অ্যানায়ন, এখানে তো অ্যানায়ন, তো অ্যানায়ন নর্মালি অ্যানোডে যাবে, তো হাইড্রোজেন গ্যাসটা কিন্তু এখানে অ্যানোডে পাওয়া যাবে। জাস্ট এইরকম ব্যাপার, তোকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা, অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইড, এখানে কি হয় না, এই যে মেটালগুলো তারা অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি থাকে, কুইকলি টার্নিশ, এ কথা আমি আগেই বলেছি, যে এর সাথে রিয়াকশন করে তার যে কালারটা টার্নিশ হয়ে যায় ডিউ টু দ্য ফর্মেশন অফ ফিল্ম অফ অক্সাইডস অন দেয়ার সারফেসে। কোশ্চেন জিজ্ঞাসা করবে কি কারণে টার্নিশ হয়, অনেকগুলো অপশন দেবে, জিজ্ঞাসা করবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিবি। দেয়ারফর দে কেপ্ট আন্ডার কেরোসিন অর প্যারাফিন অয়েল টু প্রোটেক্ট দেম ফ্রম এয়ার। এরা জেনারেলি অক্সাইড ফর্ম করে, অক্সাইড থেকে পারঅক্সাইডও হতে পারে, এ নিয়ে আমি তোকে বলছি ডিটেলে, আমি তোকে বলছি অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইডের কথাটা আমি তোকে বলছি। সাধারণত দেখা যায় অক্সাইড মানে হচ্ছে কি O2 মাইনাস, পারঅক্সাইড মানে কি O2 2 মাইনাস, সুপার অক্সাইড মানে কি O2 মাইনাস। তো সাইজ এরকম ভাবে বাড়ে, সাইজ ইনক্রিজ করে। অক্সাইড সব থেকে ছোট, পারঅক্সাইড তার থেকে বড়, সুপার অক্সাইড তার চাইতে আরো বড়। এর সাথে একটা কথা জেনে রাখবি, স্মল ক্যাটায়ন অ্যাকোমোডেট স্মল অ্যানায়ন, আর বিগার ক্যাটায়ন অ্যাকোমোডেট বিগার অ্যানায়ন। স্টেবিলিটি জিজ্ঞাসা কর। লিথিয়াম অক্সাইড এ কিন্তু সোডিয়াম অক্সাইডের চাইতে বেশি স্টেবল, কিন্তু সোডিয়াম পারঅক্সাইড লিথিয়াম পারঅক্সাইডের চাইতে বেশি স্টেবল। সিজিয়াম আবার সুপার অক্সাইডটা বেশি স্টেবল। মানে অক্সাইডগুলো আস্তে আস্তে উপর থেকে নিচে স্টেবিলিটিটা কমতে থাকে, কিন্তু সুপার অক্সাইডের স্টেবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। সিজিয়াম সেই জন্য সুপার অক্সাইড ভালো করে, অক্সাইড ভালো করতে পারে না, আবার লিথিয়াম একেবারেই সুপার অক্সাইড করে না। তো অক্সাইড, সুপার অক্সাইড, পারঅক্সাইডের ব্যাপারটা এটা। অক্সাইড সবাই করে, কিন্তু স্টেবিলিটির দিক থেকে লিথিয়াম অক্সাইড সব থেকে বেশি স্টেবল, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরকম ভাবে স্টেবিলিটিটা এইভাবে আস্তে আস্তে নামতে থাকে। সুপার অক্সাইডের ক্ষেত্রে স্টেবিলিটিটা উপরের দিকে কম এবং আস্তে আস্তে বাড়তে থাকে। এসব নিয়ে আমি কথা বলবো যে অক্সিজেন, লিথিয়াম ফর্মস লিথিয়াম অক্সাইড, সোডিয়াম ফর্মস সোডিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ফর্মস পটাশিয়াম সুপার অক্সাইড। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা সব সুপার অক্সাইডই করতে থাকে, এরা সব সুপার অক্সাইডই করতে থাকে, এদের সাইজটা বড়।
লিথিয়াম অক্সাইডই সব থেকে ভালো। তুই যখন ওকে অক্সিজেনের সাথে হিট করবি তখন সব থেকে স্টেবল যেটা অক্সিজেনের সাথে রিয়াকশন সেই কম্পাউন্ড তৈরি করবে। তুই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম নিয়েছিস, লিথিয়ামটা লিথিয়াম অক্সাইড হবে, সোডিয়ামটা তাহলে কোন দিকে যাবে? খুব বেশি বড় দিকে যেতে যাবে না, কমের দিকে আসতে যাবে। সোডিয়াম পার অক্সাইড হবে, মাঝামাঝিটা হবে। পটাশিয়ামটা বড় দিকে যেতে যাবে, পটাশিয়াম সুপার অক্সাইড হবে। রুবিডিয়াম সিজিয়াম মোরাললেস পটাশিয়ামের মতোই, ওদের সাইজ বড় এবং এরা সুপার অক্সাইড ফর্ম করে। কত ইজি ব্যাপার, বোঝার চেষ্টা কর। কোশ্চেন এখান থেকে ঢালাও আসতে পারে। এখানে এসব কথা বলা আছে তোর যাতে কোনো অসুবিধা না হয়। যে প্রশ্ন মনের মধ্যে তোর জাগবে পরের স্লাইডে দেখবি তার উত্তর পেয়ে যাবি। অ্যালকালি মেটাল অক্সিজেন টু ফর্ম ডিউ টু দ্য স্ট্রং পজিটিভ ফিল্ড thus the combines small anion O2 minus to form stable Li2 compound. The sodium and potassium being relatively larger thus exert less strong positive field around them and they thus react with larger oxygen anion O2 minus and O2 minus to form stable oxides. The monoxide, peroxide, superoxide have O2, O2 minus, O2 ions. সিম্পল ব্যাপার। আমি যা কথাটা বললাম সাইজের অর্ডার অনুযায়ী যাবে একদম। এসব জিনিস পড়ে রাখবি। এস ব্লক এলিমেন্টস চুটকি নিয়ে তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। চলো এবারে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেসব জিনিসপত্র আমাদের এই লেভেলের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ দরকারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কি না, অ্যালকালি মেটাল, যে কথা একটু আগেই হচ্ছিল, যে অ্যালকালি মেটাল তারা যখন জলের সাথে রিয়াকশন করে তখন হাইড্রোজেন দেয়, মেটাল হাইড্রোক্সাইড। আবার অ্যালকালি মেটাল অক্সাইড তারাও কিন্তু জলের সাথে রিয়াকশন করে, তবে হাইড্রোক্সাইড দেয়। এবং এই দুটো ক্ষেত্রেই এনথালপি ভ্যালু নেগেটিভ। মানে কি? মানে হচ্ছে প্লাস হলে এন্ডোথার্মিক হিট বেরোচ্ছে, মানে সিস্টেম থেকে বাইরে চলে যাচ্ছে। আমরা থার্মোডাইনামিক্স পড়িয়েছি, নিটের জন্য থার্মোডাইনামিক্স পড়িয়েছি, মনে নিশ্চয়ই আছে কিছু কিছু ডিটেলে পড়িয়েছিলাম আমি থার্মোডাইনামিক্স। তো এক্সোথার্মিক, পারঅক্সাইড, সুপার অক্সাইড, পারঅক্সাইডে যখন জল দেওয়া হয় তখন আবার ওয়াটার রিমুভাল হয়, কিন্তু সুপার অক্সাইডে যখন জল দেওয়া হয় তখন অক্সিজেন বেরোয়। পারঅক্সাইড এবং সুপার অক্সাইডের সাথে এটাই ডিফারেন্স, যে সুপার অক্সাইডে জল দিলে কিন্তু অক্সিজেন বেরোয়, কিন্তু পারঅক্সাইডে জল দিলে অক্সিজেন লিবারেট করে না। অক্সাইডেও জল দিলে জলও তৈরি হয় না, শুধু হাইড্রোক্সাইড তৈরি হয়। তিনটে জিনিস, এই লিথিয়াম অক্সাইড, সোডিয়াম আর পটাশিয়াম, এই জলের সাথে রিয়াকশনটা পাশাপাশি প্রোডাক্টগুলো দেখ। এই প্রোডাক্টের উপরেই বেস করে তোকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, কোনটাতে কি হয়, কোনটাতে হয় না, কোনটা রং স্টেটমেন্ট বলো, কোনটা এক্সোথার্মিক, এই সব বলো টলো, এর উপরেই জিজ্ঞাসা করবে তোকে। আসলে আমাদের ঠিক ডাইরেকশনটা অন্য। এখানে কিন্তু একটা রিয়াকশন ব্যালেন্স ইকুয়েশন মুখস্থ লেখা এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এইটা অক্সাইড পারঅক্সাইডের সাথে কি ডিফারেন্স, এটাতে কি প্রোডাক্ট, ওটাতে কি প্রোডাক্ট। সেই জন্য টোটাল ব্যালেন্স ইকুয়েশন নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে না, একটা চেঞ্জগুলো লক্ষ্য করতে হবে। পড়ার সময় ডাইরেকশনটাই তোর অন্যরকম হবে, তাহলেই দেখবি যে তুই এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবি। বোর্ডসে আমরা কি করি সবসময়, এটার সাথে এটা রিয়াকশন করলে কি হবে ব্যালেন্স ইকুয়েশন দেবে, তখন আমাকে পুরো মুখস্থ লিখতে হবে। এখানে তা না, কোনটাতে বলো অক্সিজেন লিবারেট করবে জলের সাথে রিয়াকশন, এইভাবে প্রশ্নটার প্যাটার্নটা আলাদা, ন্যাচারালি পড়াশোনাটাও একটু আলাদা। তো আমরা কেমিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় এসেছি, লিথিয়ামের সাথে নাইট্রোজেনের রিয়াকশন। এই একটা অদ্ভুত ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এসব নিয়ে আমরা বোর্ডসের ক্লাসে কখনোই ডিসকাস করি না। যদি আমি অ্যালকালি মেটালগুলোকে নিয়ে এয়ারে বার্ন করি, অ্যালকালি মেটালগুলোকে নিয়ে যদি এয়ারের মধ্যে বার্ন করি, তাহলে সবাই অক্সাইড বা পারঅক্সাইড বা সুপার অক্সাইড হবে, স্বাভাবিক ব্যাপার, হবেই হবে। কিন্তু কেউ কি নাইট্রাইড হবে? হবে না। লিথিয়াম ইয়েস,
দেখ পড়ে যে অনলি এলিমেন্ট লিথিয়াম ইজ দ্য অনলি এলিমেন্ট, এইসব ভালো করে দেখতে হয়, in that group that reacts with dinitrogen to form nitrite. Dinitrogen মানে N2, এগুলোর নামগুলো এখন চেঞ্জ করে ডাইনাইট্রোজেন বলে। Li লিথিয়াম নাইট্রাইট Li3N, Li প্লাস N3 মাইনাস, রুবি রেড কালারের। লিথিয়ামে শুধুমাত্র আছে যে কিনা নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে লিথিয়াম নাইট্রাইট তৈরি হয়, এবং যে কোনো আইড থেকে হাইড্রাইড পাওয়া যায়, মানে তার হাইড্রোজেনের সাথে কম্পাউন্ড পাওয়া যায়। আমি তোকে লিথিয়াম নাইট্রাইট, তার থেকে কি তৈরি হয়েছে? অ্যামোনিয়া। ধর আমি তোকে বলছি ক্যালসিয়াম ফসফাইড, আইড ফসফাইড, তুই জল দে, এসব কি তৈরি হবে দেখার দরকার নেই। ক্যালসিয়াম কার্বাইড, এরকম যে আইড দেয়া কম্পাউন্ড যখন রিয়াকশন করবি, ওই আইড পার্টটা নাইট্রাইট ফসফাইড কার্বাইড তার হাইড্রোজেনের সাথে কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, ওটার সাথে হাইড্রোজেনের, কার্বনের সাথে হাইড্রোজেনের, ফসফরাসের সাথে হাইড্রোজেনের, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। এখানেও তাই হচ্ছে, লিথিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া তৈরি করছে। Hydroxides of metals are strong bases, highly soluble in water as well as alcohol and stable towards heat. হিট করলে কিছু হয় না হাইড্রক্সাইডকে, হাইড্রক্সাইডকে তুই যদি হিট করিস কিছু হবে না, এক্সেপ্ট, এটাই মনে রাখবি, এক্সেপ্ট, ওটার কথাই মনে রাখবি, এক্সেপ্ট কি না, এক্সেপ্ট লিথিয়াম হাইড্রক্সাইড। লিথিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু হিট করলে লিথিয়াম অক্সাইড হয় আর জল বেরোয়, এটা কোনো অক্সাইড হয় না। তুমি লিথিয়াম সবসময় এরকম করছে কেন, বেশ করবো আমি লিথিয়ামে হিট করবো না, না এরকম বলতে নেই, হিট করতে হবে। তোর ব্যক্তিগত সম্পত্তি থরি এগুলো, এগুলো তোরও নয় আমারও নয়, যা হয়েছে তাই তো বলছি। লিথিয়াম বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকার জন্য ও অক্সিজেনকে ধরে সবসময় টানতে চায়, অক্সিজেনের সাথে আটকে থাকতে চায়, সেই জন্য লিথিয়াম প্লাস OH মাইনাস হওয়ার চাইতে ওকে হিট করলে লিথিয়াম অক্সাইড এরকম হয়ে যাচ্ছে। ওর কোভ্যালেন্ট ক্যারেক্টারের জন্য দায়ী, ওর ছোট সাইজের জন্য দায়ী, এই ব্যাপারগুলোই কিন্তু এর সাথে করে দেবে। ওয়াটার মলিকিউল লুজ করে কোন হাইড্রক্সাইড, অ্যালকালি মেটালসের মধ্যে অনেকবার পরীক্ষা এসছে যে অন হিটিং ওয়াটার মলিকিউল লুজ করে কোন হাইড্রক্সাইড, লিথিয়াম হাইড্রক্সাইড। তুই যদি এখানে কোশ্চেনে অ্যান্সার কোনো ভুলেও যাস তাহলে তুই দেখবি গন্ডগোলে জিনিস সব লিথিয়ামের হয়। আমি বলবো না যে এসব করতে সব, কারণ নিটের কোশ্চেন না এমন না যেখানে গন্ডগোল নেই এরকম কোশ্চেন আবার দিয়ে দিল, সেখানে তুই ভাবলি যে ও এটা মনে হচ্ছে লিথিয়াম হয়, উল্টো পাল্টা হবে, নিশ্চয়ই দিয়েছে এটা লিথিয়াম হবে, দেখলি না সেখানে কিন্তু ওরকম ধরনের কোনো গন্ডগোল নেই। এরকম হলে আবার আরো জ্বালা। তো নিটের কোশ্চেন কখন কি যে করবে বোঝা যায়, তো সেই জন্যে বুঝে শুনে। বেসিক ক্যারেক্টার অফ অ্যালকালি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, উপর থেকে নিচে কিন্তু মেটাল হাইড্রক্সাইড আস্তে আস্তে বাড়তে থাকবে। ডিক্রিজিং পোলারাইজিং পাওয়ার অফ অ্যালকালি মেটাল, এসব কথা আগেই বলেছি। মুভিং ডাউন দ্য গ্রুপ, আয়নিং নেচার অফ দ্য হাইড্রক্সাইড ইনক্রিজেস। সবসময় এই অর্ডারটা মনে রাখবি, কিপ ইন মাইন্ড, উপরে নিচে, উপর থেকে নিচে কিন্তু আস্তে আস্তে তুই দেখতে পাবি যে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করানো হয়। কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড, তাকে তুই অ্যাবজর্ব করাবি, দেখবি কস্টিক সোডা সবসময় লেখা থাকে না, কস্টিক পটাশ লেখা থাকে, দেখবি সব জায়গায় লেখা থাকে কস্টিক পটাশ। সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে পটাশিয়াম হাইড্রক্সাইড কি স্ট্রংলি অ্যালকালাইন, উপর থেকে নিচে অ্যালকালাইন নেচার বাড়ে। তুই এখন বলবি স্যার এটা তো ভালো, আরো স্যার এটা বলছে, এটার সাথে এটা কম্পেয়ার করছে, এটা এগুলো বলছে না। রুবিডিয়াম হাইড্রক্সাইড দিয়ে কার্বন ডাইঅক্সাইড হবে, বেশ করবো আমি, জানতো ওটা তো আরো বেশি।
না, এরকম বলতে নেই। দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি না, স্ট্রংলি অ্যালকালাইন অ্যান্ড অ্যাভেলেবিলিটি। ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল, খরচা কেমন হবে? তুই ল্যাবরেটরিতে গিয়ে বল যে আমাকে একটু সিজিয়াম হাইড্রক্সাইড দিন, তো ঠাস করে জন্ম হবে, বেরো এখান থেকে। উল্টো পাল্টা দুষ্টুমি করা এখানে, যাও এখান থেকে। সিজিয়াম হাইড্রক্সাইড আমি নিজেই চোখে দেখলাম না, বাবা চাইছি। সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, দুটোকেই কিন্তু ল্যাবরেটরিতে পাবি, অ্যাভেলেবেল। কোনটা ইউজ করবে? পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা ঠিক আছে। তা রুবিডিয়াম হাইড্রক্সাইডটা আমার বেশি ভালো লাগে, স্যার বলেছে ওটা বেশি অ্যালকালাইন। স্যারে নিকুচি করেছে এখান থেকে যা, তো এখান থেকে রুবিডিয়াম হাইড্রক্সাইড 1 কেজির দাম 77,000, 77,000, তো বাবা দেবে, যা এখান থেকে বেরো। তো ন্যাচারালি এসব চলবে না, অ্যাভেলেবিলিটির ওপরে অনেক বড় ব্যাপার। চলো, ওয়াটারের সাথে অ্যালকালি মেটাল রিয়াকশন করে যে কম্পাউন্ড তৈরি করে, এমনও হতে পারে যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে তার সাথে, মানে অ্যাসিড এর সাথে রিয়াকশন করতে পারে এবং সেখানে হাইড্রোজেন ইত্যাদি লিবারেট করতে পারে। সেরকম যাদের অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, এখানে ট্রিপল বন্ড আছে, এখানে আমি লিখে দিচ্ছি সোডিয়াম 2 অ্যাসিটিলিন। এই যে হাইড্রোজেন অ্যাসিডিক, ওই হাইড্রোজেনগুলো কিন্তু সোডিয়াম দিয়ে ডিসপ্লেস হয়। মানে অনেক জায়গাতেই হাইড্রোজেন গ্যাস লিবারেট করে, কিছু অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে সেখানে সোডিয়াম ওখান থেকে হাইড্রোজেনটা সরিয়ে দেয় এবং ওখানে হাইড্রোজেন গ্যাস লিবারেট করে। এরকম কিছু কিছু রিয়াকশন আছে, তবে খুব একটা দরকারি এমন কিছু নয়। আচ্ছা, ভিগোরাস রিয়াকশন ইনক্রিজ করে লিথিয়াম থেকে যত সিজিয়ামের দিকে যাবে, রিয়াকশন আরো বেশি বেশি করে হয়। Reacts with oxygen moisture to form oxide hydroxide, therefore surface gets tarnished, এটা আমি বলেছি। In order to protect atmosphere oxygen water stored under kerosene oil, কেরোসিন অয়েল ছাড়া প্যারাফিন অয়েলও নেওয়া যেতে পারে, মানে অন্য প্যারাফিন অয়েলও হয়। তো অনেক সময় অপশানে কেরোসিন অয়েল থাকে না, তো কেরোসিন না যদি থাকে তো যে কোনো প্যারাফিন অয়েলও হয়, ডিজেল পেট্রোল ফেট্রোল এসবেতেই রাখা যাবে। কেরোসিন ওরকম টাইপের, অনেক সময় সবাই কেরোসিন পড়ে যায়, তো ওখানে সোডিয়াম মেটাল কার নিচে রাখা হবে বলে ওখানে সবাই কেরোসিন বলে খুঁজতে থাকে, খুঁজে পায় না, মন খারাপ হয়ে যায়। কিন্তু প্যারাফিন অয়েল, প্যারাফিন মানে কি, কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি যেসব কম্পাউন্ড তাদেরকে বলে প্যারাফিন, মানে হাইড্রোকার্বন, মানে পেট্রোল ডিজেল গ্যাসোলিন ফ্যাসোলিন সব হবে, যে কারণের মধ্যে রেখে দাও, কোনো অসুবিধা কিছু নেই। কেরোসিন একটা পড়ে গেলে অসুবিধা, প্যারাফিন অয়েলটা। হ্যালোজেনের সাথে রিয়াকশন, ডাইরেক্ট কম্বিনেশন, সরাসরি হ্যালোজেনের সাথে রিয়াকশন করে এবং এমএক্স তৈরি করে, সবগুলোই করে এবং তাদের একটা ফ্লুরাইড আয়ন এবং লিথিয়াম আয়ন এর সব থেকে ভালো করে। এই দেখ, লো সলিবিলিটি অফ ফ্লুরাইড আয়ন, এই সলিবিলিটি, এরা সবাই কিন্তু সলিবল হয়, হ্যালাইডগুলো প্রত্যেকে সলিবল হয় ভালো করে। লিথিয়াম ফ্লুরাইড আর ফ্রিলি এক্সেপ্ট লিথিয়াম ফ্লুরাইড, এক্সেপ্ট মানে ওটা বাদ দিয়ে লিথিয়াম ফ্লুরাইড, এটাতে লিথিয়াম আর ফ্লুরাইড আয়নের কি হয় না, ল্যাটিস এনার্জি বেশি। ল্যাটিস এনার্জি দুটো জিনিস, ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি। ল্যাটিস এনার্জি যদি হাইড্রেশন এনার্জি চাইতে বেশি হয় তাহলে ভালো ডিজলভ করে না, তো ল্যাটিস এনার্জি ওর বেশি। এগুলো সব বন্ডিং ফন্ডিং এর থিওরি এখানে কাজে লাগে এইসব জায়গায়। এবং লিথিয়াম ফ্লুরাইড কিন্তু সেই জন্য কি, সব দেখ সব হ্যালাইড সলিবল, লিথিয়াম ফ্লুরাইডটা কিন্তু ওই লিথিয়ামই গন্ডগোল। লিথিয়াম ছোট সাইজ, লিথিয়াম হাই আয়নাইজেশন এনার্জি, এসব থেকেই আর কি লিথিয়ামের প্রবলেমটা হয়। নন মেটালের সাথে রিয়াকশন, ফসফরাসের সাথে রিয়াকশন, সালফারের সাথে রিয়াকশন, রেগুলার রিয়াকশন, প্রত্যেকেই রিয়াকশন করে সালফার ফসফরাসের সাথে, সালফাইড এবং ফসফাইড তৈরি করে। ইনফরমেশন, অতিরিক্ত কিছু বলছি না, এটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে যে এই মেটালটা সলিড, এটা ব্যাকেট, মেটালটাকে তুই যদি অ্যামোনিয়ার মধ্যে দিস, যে কোনো সোডিয়াম বা পটাশিয়াম এইসব মেটালগুলোকে যদি তুই জাস্ট অ্যামোনিয়ার মধ্যে ডিপ করিস, অ্যামোনিয়ার মধ্যে দিয়ে দিস, কি হয় জানিস, সঙ্গে সঙ্গে ওখানটা ডিপ ব্লু কালার হয়ে যাবে, পুরো জায়গাটা ব্লু হয়ে যাবে, ডিপ ব্লু কালার হয়ে যাবে।
কেন হয় না, এখানে অনেকগুলো জিনিস তৈরি হয়। মেটালটা কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে মেটাল থেকে একটা মেটাল প্লাস প্লাস ইলেকট্রন ছাড়ে, কারণ এদের লো আয়নায়জেশন এনার্জি, তো ইলেকট্রন ছাড়তেই পারে। মেটালের চারিধারে কি হয় না, অ্যামোনিয়া ঘিরে থাকে, এরকম মেটাল অ্যামোনিয়া হোল একটা কিছু একটা এক্স, হ্যাঁ, প্লাস, একে বলে কি অ্যামোনিয়েটেড ক্যাটায়ন। আবার ইলেকট্রনকেও ধর অ্যামোনিয়া হোল ওয়াই, হ্যাঁ, এটা মাইনাস ইলেকট্রন মাইনাস, তা অ্যামোনিয়েটেড ইলেকট্রন। এই ব্লু কালারটা হয়, ভালো করে মনে রাখবি, এই ব্লু কালারটা হয় কি জন্যে, অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্যে। প্যারাম্যাগনেটিক নেচার কি জন্য হয়, অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য। কন্ডাক্টিং নেচার কি জন্য হয়, অ্যামোনিয়েটেড ক্যাটায়ন প্লাস অ্যামোনিয়েটেড ইলেকট্রন। এই তিনটে দিয়েই তোকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করবে, আর কিচ্ছু না। এখানে অত গল্পগুচ্ছ যে লেখা আছে, ব্লু কালার কেন হয়, হ্যাঁ না অনেক কিছু লেখা আছে, এসব কিচ্ছু লাগবে না। তুই এই তিনটে কথা তুই মনে রাখবি। ব্লু কালারটা হয় অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য, প্যারাম্যাগনেটিক নেচার হয় ওই কম্পাউন্ডটার অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য, আর কন্ডাক্টিং মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তার কন্ডাকশন সবসময় ক্যাটায়ন অ্যানায়নে দুজনে মিলেই কন্ডাকশনটা হয়। ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়, তার ফলেই কারেন্ট ফ্লো হয়। একজনের জন্য হলে হবে না কোনোদিন। সেই জন্য পজিটিভ আয়ন, অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এই দুটোর কারণেই হচ্ছে এখানে কন্ডাক্টিং নেচারটা। তো এটা তুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তুই সব জায়গায় দেখবি, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। এটা স্টুডেন্টরা অনেক গোলমাল করে, এই রিয়াকশন পড়তে চায় না, ভালো আসে না কেন জানি না, কিন্তু এটা দরকার। হ্যাঁ, আচ্ছা, এবারে কি, তুই অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এটা হলো ব্লু কালার হয়ে গেল। তুমি যদি এখন এটাকে রেখে দিয়ে চলে যাও, যদি এটা কালারটা যদি রাখো, তাহলে কিন্তু কালারটা থাকবে না, কালারটা ফেড হয়ে যাবে। কেন ফেড হয়ে যায়, কি তৈরির জন্যে, ওটা আবার অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে এই জিনিসটা তৈরি করে MnH2, মানে NnH2 বা সোডিয়াম সোডামাইড পটাসামাইড এরকম তৈরি হয়। এইটা হয় এখন হাইড্রোজেন লিবারেট করে। ইন অ্যাবসেন্স অফ ইম্পিউরিটি লাইক আয়রন, প্লাটিনাম, জিঙ্ক এক্সেট্রা, ডাইলুট সলিউশনস আর স্টেবল। ডাইলুট সলিউশন যখন থাকবে, তার অ্যামোনিয়া খুব বেশি আছে, মেটালটা কম আছে, ডাইলুট সলিউশনে কালারটা খুব একটা যেতে চায় না, যদি না কোনো ইম্পিউরিটি রাখো। ইম্পিউরিটি আসলে রিয়াকশনটাকে এনহ্যান্স করে। কিন্তু কনসেন্ট্রেট সলিউশনে দেখ, আরো কথা রয়েছে, কনসেন্ট্রেট সলিউশন মানে যেখানে মেটাল আয়নটা বেশি আছে, কনসেন্ট্রেট সলিউশন, সেখানে ব্লু কালার চেঞ্জেস টু ব্রোঞ্জ কালারে কনভার্ট হয় এবং ডায়াম্যাগনেটিক হয়ে যায় ডিউ টু দ্য ফর্মেশন অফ মেটাল ক্লাস্টার্স অ্যান্ড অ্যামোনিয়েটেড ইলেকট্রন অলসো অ্যাসোসিয়েটেড ফর্ম ইলেকট্রন পেয়ার্স। এরকম ভাবে ইলেকট্রন এইটা দিয়ে ব্যাকেটে এটা 2 দেওয়া রয়েছে, মানে এরকম দুটো জিনিস ইলেকট্রন পেয়ার হয়ে একসাথে জুড়ে যায়, ওটার একটা আলাদা কালার, ওটা হচ্ছে ব্রোঞ্জ কালার, এবং ডায়াম্যাগনেটিক হয়ে গেল। দেখ একটা জিনিস এটা আবার কি হচ্ছে, মাঝে মাঝে না লেখাটা গন্ডগোল হয়ে যায়, জ্বালা। এইটা ছিল, এটা মাইনাস ছিল, এবারে এইটার সাথে যদি আর একটা অ্যামোনিয়া ওয়াই এরকম হয়, এই দুটো যদি একসাথে জুড়ে যদি এটা হয়, তাহলে তো এটা হোল 2 হয়ে গেল, তখন এর একটা আনপেয়ার ইলেকট্রন, এর একটা আনপেয়ার ইলেকট্রন, এই দুটো তো জুড়ে গেল, ডায়াম্যাগনেটিক। সিম্পল ব্যাপার, এগুলো একটু মনে রাখতে হবে, বিউটিফুল জিনিস, এগুলো জায়গা থেকে প্রশ্ন দেয়। সবাই ভাবে যে কি এস ব্লক এলিমেন্টস, ওখান থেকে আর কি প্রশ্ন দেওয়ার আছে, কিছুই প্রশ্ন দেওয়ার নেই, ভাবতেও পারবি না, এত রকমের ভ্যারাইটিস কোশ্চেন তুই ভাবতে পারবি না। ইয়ারের কোশ্চেনগুলো দেখবি, তুই দেখলেই বুঝতে পারবি। এবার দেখ, এরা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম মানে হচ্ছে যে 12-এ আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কারণ এদের অ্যাটমিক সাইজ যাদের বেশি হয় এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হয়। এই নিয়ে আমি তোকে বেশি কথা বলতে চাইছি না, আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের মধ্যে যখন পড়াবো তখন পড়াবো, শুধু এই অর্ডারটা তুই মনে রাখবি।
কিছু কিছু জিনিস 12-এর জিনিসপত্র চলে আসছে, এক্স্যাক্টলি ওরকমভাবে তো শার্প লাইন অফ ডিমার্কেশন নেই, যেটা 11 এটা 12 এরকম তো করা যায় না। সেই জন্য কিছু কিছু আরেকটু জানতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু এই অর্ডারটা কিপ ইন মাইন্ড, এটা রাখবি মাথায় যে লিথিয়াম সব থেকে ভালো, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, এভাবেই এদের কমপ্লেক্স ফর্মিং এবিলিটি। আচ্ছা, এবারে হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট সল্ট। আমি একটাও টপিক তোকে বাদ দেবো না, আমি সবটাই টপিক আমি তোকে বলবো, প্রয়োজনের পরের দিন কারো বলবো, কিন্তু বাদ দেওয়া যাবে না। এক্সেপ্ট, ভালো করে দেখবি, আবার সেই একই কথা, এক্সেপ্ট লিথিয়াম, কতগুলো বললাম তুই শুধু ভাববি। আদার মেটাল কার্বনেটস ডু নট ডিকম্পোজ। ধর সোডিয়াম কার্বনেটকে তুই হিট করলি, একে হিট করলি, কিচ্ছু হবে না। কিন্তু লিথিয়াম কার্বনেটকে যদি তুই হিট করিস, তাহলে লিথিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই যে অক্সিজেনকে ধরে টানছে পোলারাইজেশনের জন্য, ওইটা অন্য মেটাল কার্বনেট ডিকম্পোজ করে না, ইভেন অ্যাট হাই টেম্পারেচার, ডিউ টু দেয়ার হাই আয়নিক ক্যারেক্টার। যারা বেশি আয়নিক ক্যারেক্টার হয় তারা ডিকম্পোজ করতে চায়। তুই সোডিয়াম ক্লোরাইডকে ডিকম্পোজ করতে পারবি? ভাঙতে পারবি। লিথিয়াম কার্বনেট প্রবলেমটা হচ্ছে, যা লিথিয়ামের সাইজটা ছোট, ফ্যাজান্স রুল অনুযায়ী ও পোলারাইজেশন করে, অ্যানায়নকে ধরে টানে, সেই জন্যে ওর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ওর সলিবিলিটিতে এফেক্ট হয়, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এফেক্ট হয়, ডিকম্পোজিশন এফেক্ট হয়, সব জায়গায় লিথিয়াম কার্বনেটের একটা একটা করে এরকম ধরনের প্রবলেম অ্যারাইজ করতেই থাকে। কার্বনেট সল্টের ক্ষেত্রে বললাম। তাহলে কে ভালো সলিবিলিটি ইন ওয়াটার, ওয়াটারের সলিবিলিটি, লিথিয়াম কার্বন যত বেশি আয়নিক ক্যারেক্টার হবে তত বেশি সলিবল হবে। লিথিয়াম তো সব থেকে কম হবে, বাকি যত উপর থেকে নিচে পোলারাইজেশন ক্যারেক্টার কমছে, সাইজ বড় হচ্ছে ক্যাটায়নের, তাহলে সলিবল বেশি হবে, এটা বেশি হবে, তারপর এটা হবে, তারপর এটা। লিথিয়াম বাইকার্বনেট শুধু নেই, বাকি সব বাইকার্বনেট আছে। ভালো করে এগুলো মনে রাখবি, লিথিয়াম বাইকার্বনেট হয় না, বাকি সব বাইকার্বনেট আছে। আর সোডিয়াম বাইকার্বনেট এটা পলিমার হয়ে থাকে, পটাশিয়াম বাইকার্বনেট এটা ডাইমার, মানে দুটো, পলিমার মানে অনেক, ডাইমার মানে দুটো, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এরা সব হাইড্রোজেন বন্ড করে, হাইড্রোজেন বন্ড করে সোডিয়াম বাইকার্বনেট অনেক অনেক দূরে থাকে, পলিমেরিক স্ট্রাকচার দেয়। লিথিয়াম, পটাশিয়াম বাইকার্বনেট এটা ডাইমেরিক, দুটো জুড়ে থাকে। পটাশিয়াম সাইজ বড় তো অনেকগুলো ধরে রাখতে পারে না, সোডিয়ামের সাইজ। আর লিথিয়াম বাইকার্বনেট তো এক্সিস্টই করে না, লিথিয়াম বাইকার্বনেট নেই। আচ্ছা, সলিবিলিটি বাইকার্বনেটের অর্ডার, আয়নিক ক্যারেক্টার যেরকম হবে সেরকম। এখানে তো লিথিয়াম বাইকার্বনেট নেই, কারণ নেই তো, ও কি করে থাকবে? এইগুলো মনে রাখবি। এই অর্ডার ফর্ডারগুলো না, এগুলো বইতে নেই, এগুলো কিন্তু নিটের পরীক্ষায় দেয়। এই বাইকার্বন ফাইকার্বন এই সব অর্ডার ফর্ডারগুলো দেয়নি, অন্য সব কম্পাউন্ডগুলো, ক্লোরাইড, ফ্লোরাইড, হ্যালাইড, ফ্যালাইডের অর্ডার ফর্ডার বইতে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে আমি একটা কথা বলি, নাইট্রেট সল্ট, এখানে নাইট্রেট, হ্যাঁ MnO3, এখানে লিখতে গিয়ে ভুল হয়েছিল, পরে কারেকশন করেছি, MnO3 নাইট্রেট সল্ট। এটা অদ্ভুত ব্যাপার, দেখ, নাইট্রেট সল্টকে হিট করলে নাইট্রাইট হয়, এটা হচ্ছে নাইট্রাইট, আর এই অক্সিজেন লিবারেট করে। কিন্তু লিথিয়াম নাইট্রেটকে যখন তুই করতে যাবি, লিথিয়াম না কিছুতেই একটা অক্সিজেনকে ছাড়বে না, ও শুধু অক্সিজেনকে টানাটানি করতে যাবে, ওই পোলারাইজেশনের জন্য অক্সিজেনকে। এটা লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, পার্থক্যটা বোঝার চেষ্টা কর। দেখ, নাইট্রোজেন ডাইঅক্সাইড তুই পাবি, লিথিয়াম নাইট্রেট সবচেয়ে হিট করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেমন লিথিয়াম কার্বনেটকে যখন তুই হিট করতে কার্বন ডাইঅক্সাইড পাবি, বাকি আর কার্বনেটকে কিছু পাবি না। এখানে সেরকম নাইট্রেট গুলোকে নাইট্রাইট পাবি, অক্সিজেন পাবি, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড তুই এখানে পাবি না। কিন্তু এখানে লিথিয়াম নাইট্রেট তুই নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবি, অক্সিজেন তো দুটোতেই পাবি, কিন্তু এখানে অক্সাইড পাবি, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবি। ভালো করে পড়বি, দেখবি ভালো লাগবে। ওরকম মুখস্থের মতো করে পড়বি না, দেখবি জায়গা মতো তুই বুঝে এগুলো মানে বোর্ডসের জন্য কাজে লেগে যাবে। বোর্ডসে এত তোকে সব জিজ্ঞাসা করবে না। দেখ, লিথিয়াম সালফেট, আরো দেখ মজাদার ব্যাপার আছে, এক্সেপ্ট সব জায়গা আমি লিথিয়াম নিয়ে আমি পড়াশোনা করেছি, করে লিথিয়ামের ব্যাপার স্যাপার আমি দেখে বুঝতে পেরেছি যে
lithium sulfate, except lithium sulfate, other metal sulfates do not decompose even at high temperature, মানে 400°C টেম্পারেচার পর্যন্ত, তারপরেও আর কি এটাই। কিন্তু একে হিট করলে দেখ, আমি বলছি না এই অক্সিজেনকেও কিছুতেই ছাড়বে না, অক্সিজেনকে এত ভালোবাসে ও ছাড়বে না। ও নাইট্রেট, সালফেট, কার্বনেট যাই হোক না কেন, কার্বন ডাইঅক্সাইড যাক, নাইট্রোজেন ডাইঅক্সাইড যাক, অক্সিজেন যাক, ও যাক, তুমি যেও না, তুমি থাকো আমার সাথে, একটা অক্সিজেন। এই দেখ লিথিয়াম, মজাটা কি বলতো, লিথিয়াম প্লাস কার্বনেট, তো এ দেখ কার্বনেটটা কিরকম, এ দেখ কার্বনেট বা নাইট্রেট এরকম ধরনের সিও, এইবারে CO3 মাইনাস, এবার অক্সিজেন মাইনাস, এই অক্সিজেন মাইনাস, এইবারে লিথিয়াম, লিথিয়াম, এই লিথিয়াম, এই লিথিয়াম, এরা না ডাইরেক্টলি কার সাথে জুড়ে রয়েছে, অক্সিজেনটার সাথে জুড়ে রয়েছে, বুঝতে পেরেছিস? এই অক্সিজেনের সাথে যেহেতু জুড়ে রয়েছে তাই অক্সিজেনটাকে ছাড়তে চায় না, অক্সিজেনটা বাকি পোর্শনটাকে কার্বন ডাইঅক্সাইড করে বের করে দিলে বা এইসব হয়ে গেল। ওই অক্সিজেনটার সাথে নাইট্রেটে যখন ওই অক্সিজেন একটা মাইনাস ওর সাথে জুড়ে রয়েছে, তো ওই অক্সিজেনটাকেও টেনে ধরে রাখবে। এই কারণে এইখানে সালফেটের ক্ষেত্রে দেখ সলিবিলিটি, সলিবিলিটি সব আয়নিক একটা বেশি অনুযায়ী সলিবিলিটি হয়। সলিবিলিটি আর গন্ডগোলটা দেখতে পাবি ওই পরের গ্রুপটা, জানো বেটা, হ্যাঁ ওই সবাই বলে আর কি, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এরকম করে বল। আর लीना के रब से फरियाद, लीना के रब से फरियाद, ফরিয়াদ, এইসব কি সব আছে আর কি, যাকে এরকম করে মনে রাখে, যাকে আমাদের এমনি মনে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে অর্ডার অফ সলিবিলিটি, কত গুরুত্বপূর্ণ এটার এইটা এইটা আমি এখানে দিই কেন না, এটা পড়ানোর পরে আর আর ফার্দার পড়ানো যায় না, মানে এটা দেখলে মাথাটা আর ঝনঝন করতে থাকে, তো এরপরে আর আমি পড়াই না, মানে মনে রাখার জন্য যে এতখানি আমি পড়িয়েছি। এটাকে বলে ক্রাউন ইথার, ক্রাউন মানে তো বুঝিসই মাথার মুকুট। তো এই হচ্ছে কি না, এই মেটাল মানে লিথিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম, এই যে মেটাল, যার জায়গায় তুই এম বা এন এগুলো ভাবতে পারিস, এম বা এন যদি এরকম করে থাকে, মানে একটাই মেটাল অ্যাটম রয়েছে, তার চারিদিকে যদি এরকম ধরনের যদি অক্সিজেন যুক্ত অর্গানিক কম্পাউন্ড থাকে, তাকে বলে ক্রাউন ইথার, তাকে বলে ক্রাউন ইথার। আর ক্রিপ্ট্যান্টস কাদেরকে বলে না, মোর দ্যান ওয়ান মেটাল এখানে থাকে, দাঁতের মতো এরকম দেখতে হয়, হা করে থাকে এরকম ভাবে। হ্যাঁ, কিন্তু এগুলো এগুলো কি, এগুলো আমি তোকে পরে পড়াবো, এগুলো বলবো, এগুলোর অনেক ইউটিলিটি আছে, এগুলোর অনেক জায়গায় অনেক ফাইবার টাইবার এইসব তৈরি করতে লাগে, অ্যাপ্লিকেশন বেস কেমিস্ট্রিতে লাগে। তো আমি এই পর্যন্ত বললাম, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, পড়ালাম অনেকটাই সময় ধরে। তো